সকাল সকাল মায়ের চিৎকার চেঁচামেচিতে বাসার সবাই ঘুম থেকে উঠে পড়লো, শুধু আমি ছাড়া। সেই জন্য আম্মু আমাকে ডাকতে এলো। তন্নি, এই তন্নি, ওঠ, নামাজ পড়বি না? দেরি হয়ে যাবে মা, তাড়াতাড়ি ওঠ। তুমি এই সময়টাতে আমার মা হয়ে থাকো, তারপর কেন যে এরকম ডেভিল হয়ে যাও বুঝি না। আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আসো তুমি আমার সাথে, আমরা একসাথে ঘুমাবো। ডেভিল কেন বললাম পরে জানতে পারবে। না মা, নামাজ পড়িনি, আমার নাস্তা বানাতে যেতে হবে। অতঃপর আমিও উঠে গেলাম। আম্মু চলে গেল। কি আর করার, নামাজ এবং কুরআন শরীফ পড়লাম। 5 ওয়াক্ত নামাজ ও কুরআন শরীফ পড়ার চেষ্টা করছি, শুধু ঘুমের জন্য একটু অসুবিধা হয়। তারপর ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আবার রুমে যাব, তখন আম্মু আমাকে দেখে বলল ভাইয়াকে ডেকে দিতে। ভদ্র মেয়ের মতো ভাইয়াকে ডাকতে গেলাম। গিয়ে দেখি ভাইয়া বাথরুমে শাওয়ার নিচ্ছে। মাথায় একটা বুদ্ধি এলো। ভাইয়ার বেস্ট ফ্রেন্ড নীল ভাইয়াকে SMS দিলাম, দোস্ত তুবা এত সকালে আমাদের বাড়িতে এসেছে, তুই তাড়াতাড়ি আয়। তুবা হচ্ছে নীল ভাইয়ার গার্লফ্রেন্ড। একটা ছোট সমস্যার জন্য আজ প্রায় 3 দিন ধরে কেউ কারোর সাথে কথা বলে না। আমি ভদ্র মেয়ের মতো ভাইয়াকে বললাম, ভাইয়া আম্মু ডাকছে তোমাকে। যা আসছি। নিচে গিয়ে দেখি আব্বু, আম্মু, আপু আমার আর আপুর জন্য অপেক্ষা করছে। আমাকে দেখে আব্বু বলল, গুড মর্নিং মামনি। গুড মর্নিং আব্বু অ্যান্ড আপু। মর্নিং। আপুকে দেখে মনে হলো আমার থেকে অন্য কিছু এক্সপেক্ট করেছে। আজকের আবহাওয়াটা অনেক রোমান্টিক। ইতিমধ্যে ভাইয়াও চলে আসছে। আব্বুর কথা শুনে আম্মু বলল, আবহাওয়া কোথায় রোমান্টিক, সবই তো আগের মতোই। রোমান্টিকতার তো কিছুই বুঝো না তুমি। তুমি তো দিন দিন বুড়ি হয়ে যাচ্ছ। তুমি একটা আনরোমান্টিক বুড়ি। আমি আনরোমান্টিক? আমি বুড়ি? সত্যি কথা বললাম। বুড়িদের বুড়ি বললে একটু খারাপ লাগে জানি। আমি রোমান্টিকতার টিচার, বুঝলে? চাইলে শিখতে পারো। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, এসেছে রোমান্টিকতা শেখাতে। এই একদম বুড়ো বলবে না। আমি দেখতে অনেক হ্যান্ডসাম। এখনো জানো সব বয়সের মেয়েরা আমাকে দেখে ক্রাশ খায়। আর আমি যথেষ্ট রোমান্টিক। রোমান্টিক না ছাই, কি রোমান্টিকতা তুমি পারো আমার জানা আছে। তুমি কি আমাকে অপমান করছো? দেখতে চাও আমি কত রোমান্টিক? আমি রোমান্টিক বলেই আমার 3টা সন্তান, বুঝলে? কি শুরু করলে তুমি? ছেলে মেয়েদের সামনে বলো লজ্জা শরম তো কিছুই নেই, যত সব ঢং। বলেই আম্মু চলে যাচ্ছিল। তখন আব্বু আর আম্মুকে উদ্দেশ্য করে বললাম, তোমরা কেউ রোমান্টিক না। তোমরা রোমান্টিক হলে আমাদের ক্রিকেট টিম আর ফুটবল টিমের সমান ভাই বোন থাকতো, কিন্তু আমরা তো মাত্র 3 জন। হ্যাঁ বাবু একদম ঠিক কথা বলেছে। তুমি যেমন ছেলে মেয়েদের বানাচ্ছ তেমন। আমাদের ভাই বোনের কথা শুনে আব্বু মুচকি মুচকি হাসছিল আর আম্মু লজ্জা পেয়ে চলে গেল। আমরা আমাদের নাস্তা শেষ করে যার যার রুমে চলে গেলাম। তারপর আমি আর আপু রেডি হতে গেলাম, কারণ আমাদের এখন ভার্সিটিতে যেতে হবে। তারপর রেডি হয়ে নিয়ে গিয়ে দেখলাম নীল ভাইয়া আসছে। তাকে দেখে আমার ভাইয়া বলল, আরে নীল, কি হয়েছে? এভাবে পাগলের মতো ছুটে এলি কেন? তুবা কোথায়? ওকে দেখছি না কেন? তুবা এখানে কেন থাকবে? তুই ভুল করে ওর বাসায় না গিয়ে আমাদের বাসায় চলে এসেছিস। তুই তো বললি। নীল ভাইয়াকে বলতে না দিয়ে আমি বললাম, আরে নীল ভাইয়া, তুমি তুবা আপুকে এত মিস করো যে আমাদের বাসায় চলে আসছো? এতই যখন মিস করছো তবে তুবা আপুকে একটা ফোন দাও। আমি ওকে ফোন দেবো কেন? ও কি আমাকে ফোন দিয়েছে? সম্পর্কে মান অভিমান থাকবেই, তাই বলে যোগাযোগ বন্ধ করে দেবে? তুমি একটা কাজ করো। কি কাজ? তুমি ব্রেকআপ করে দাও। আপুকে আমার অনেক পছন্দ, তাকে আমার ভাইয়ার বউ করে নিয়ে আসবো। হ্যাঁ নীল, আমারও তুবাকে ভালো লাগে। তোরা থামবি? তুই বন্ধু নাকি শত্রু? বন্ধু জিএফ এর দিকে নজর দিস। তুবা বেশ সুন্দরী, আর তোর সাথে ব্রেকআপ হওয়ার পরেও তো আর সিঙ্গেল থাকবে না, ও নতুন রিলেশন করবে। তো আমি করলে দোষ কি? তুই সত্যি বলছিস ও আবার নতুন রিলেশন করবে?
করবে। তোমার এই মান অভিমান থেকে আপুর মনে হবে অভিযোগ। তখন তুমি যদি তার মান অভিমান না ভাঙাও, তবে আস্তে আস্তে অভিযোগগুলো হবে পাহাড় সমান। আর এভাবে তো কোনো সম্পর্ক থাকে না। আমি কি বলছি বুঝতে পারছো? ঠিক বলছিস, আমি আজ সব ঠিক করে ফেলবো। আসি তবে। আমাদের কিছু বলার সুযোগ না দিয়ে তাড়াহুড়ো করে আবার বেরিয়ে পড়লো। নীল ভাইয়ার এমন কাণ্ড, আমি, ভাইয়া, আপু সবার মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিলাম। তারপর সবাই সবার গন্তব্যে রওনা দিলাম। বাইক স্টার্ট দিব এমন সময় নীল ভাইয়া এসে আমাকে বলল, সকালে তান্নার ফোন থেকে তুই আমাকে এসএমএস দিয়েছিস, তাই না? আমি কোনো জবাব না দিয়ে একটা মিষ্টি হাসি দিলাম। ভাইয়া আবার বলল, তুই সত্যি অনেক অদ্ভুত। কি বলে যে তোকে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। অনেক বড় উপকার করেছিস। 100 টাকা দাও, অন্যায় করেছো। ধন্যবাদ দিতে এসেও জরিমানা? এখন 50 টাকা বেশি দিতে হবে, একটা শব্দে 10 টাকা। ভাইয়া নিরুপায় হয়ে আমাকে 150 টাকা দিল, সাথে একটা হাসি উপহার দিল। আমিও তাকে একটা হাসি উপহার দিলাম। নীল ভাইয়া চলে যাচ্ছিল, আমি তাকে পিছন থেকে ডাক দিলাম, নীল ভাইয়া। আবার আমার কাছে এসে বলল, কিছু বলবি? এগুলো তোমার জন্য। ও সরি, ভুলে গিয়েছিলাম। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। ইটস ওকে, আসি তবে, টাটা। আমি বাইক স্টার্ট দিয়ে চলে এলাম। কিছু দূর যেতেই দেখি মিষ্টি আর ওর আম্মু গাড়ির জন্য অপেক্ষা করছে। আয় লাড্ডু, তোকে স্কুলে পৌঁছে দিই। আন্টি, তুমি কোথায় যাবা? ওকে স্কুলে দিতে যাচ্ছিলাম, কিন্তু এখন যখন তুমি যাচ্ছ তাহলে আমি আর যাব না। 20 টাকা দাও। আচ্ছা বাবা, সরি, তুই ওকে নিয়ে যা। তোমার হাসিটার জন্য জরিমানা মকুফ। তারপর বাইক নিয়ে পৌঁছে গেলাম মিষ্টির স্কুলে। ওকে নামিয়ে দিয়ে 2টা চকলেট দিলাম। ও আমাকে একটা হামি দিল। অতঃপর বাইক নিয়ে নিজের গন্তব্যে পাড়ি দিলাম। কিন্তু তার হলো না। তার আগেই ঘটলো একটা বিপত্তি। ট্রাফিক পুলিশ এসে বাইক থামাতে বলল। ভদ্র মেয়ের মতো আমি তাই করলাম। আমার পাশে আর একটা মেয়েকেও বাইক থামাতে বলল। মেয়েটিও তাই করলো। হঠাৎ একজন ট্রাফিক পুলিশ এসে আমাকে চলে যেতে বলল। আমি তাকে বললাম, কেন? আমার কাগজপত্র দেখবেন না? না, তুমি চলে যাও, স্যার বলেছেন তোমাকে চলে যেতে। স্যার? ডাকুন আপনার স্যারকে। ট্রাফিক পুলিশ ডাকতে চলে গেলেন। এরই মধ্যে রাস্তায় জ্যাম হয়ে গেল। উফ, এই জ্যামটা ওখানে লাগার ছিল, হঠাৎ কি এমন হলো? দূর। আরে কুল ব্রো, জ্যাম লেগেছে, আবার ছেড়ে যাবে। তুই থাক, আমি দেখে গিয়ে, বলেই গাড়ি থেকে নেমে গেলাম। হ্যাঁ, আমি হচ্ছে এই গল্পের নায়ক শ্রাবণ। বিদেশ থেকে লেখাপড়া করে এসেছি, এখন নিজের বাবার ব্যবসা দেখছি। আমার পরিবার বলতে আব্বু, আম্মু আর আমার আদরের বোন শ্রাবণী। তুর্য হচ্ছে আমার কাজিন। মামুনি, তুমি আমায় ডেকেছ? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। তুমি এখানে কি করছো? তোমাকে তো চলে যেতে বলেছি। আইন সবার জন্য সমান। আপনি আইন ভেঙেছেন কেন? আরে, এটা তোমার জন্য। আমার জন্য কেন? আমি কি বলেছিলাম নাকি? এখন 300 টাকা জরিমানা দিন আইন ভঙ্গ করার জন্য। আমি কি করলাম? 350 টাকা দিন। অতঃপর টাকা নিয়ে আমাদের ভার্সিটিতে চলে এলাম। আর শ্রাবণ জ্যাম কমে আসায় গাড়িতে ফিরে গেল। আমাদের দেশে কি অবনতি হয়েছে! ট্রাফিক পুলিশের কাছ থেকে 350 টাকা নিল, ভাবা চাই হলো। শ্রাবণ তন্নির টাকা নেওয়ার ব্যাপারটা দেখেছে, ট্রাফিক পুলিশের কাছ থেকে টাকা নিল। একটা মেয়ে নিয়েছে। কথা বলতে বলতে তারাও চলে গেল। আমি বাইক রেখে ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন পিছন থেকে মিম বলে উঠল, হে টনি, কাম হেয়ার। হোয়াটস হ্যাপেন্ড মিম? আমাকে কেমন লাগছে? ভালো। আই মিন, দেখতে কেমন লাগছে? সুন্দর একটা বিরক্তি নিয়ে। আমাদের সমাজে কিছু ন্যাকা আছে যারা নিজের প্রশংসা শুনতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। জানো তন্নি, আমি আগে অনেক সুন্দর ছিলাম, কিন্তু ছেলেদের অভিশাপে এমন হয়ে গেছি। জানো, এত এত প্রপোজ আসে, কোনটা অ্যাকসেপ্ট করব? আমি সর্বোচ্চ একসাথে 5টা প্রেম করতে পারবো। তাই ওরা বলেছে যে চেহারা নিয়ে তোর এত বেশি ভাব তা নষ্ট হয়ে যাবে,
তাই চেহারা নষ্ট হয়ে গেছে। বাই দ্য ওয়ে, তুমি প্রেম করো না কেন? আসলে মিম, তোমার ভাষায় যেটা প্রেম, আমার আর আমার পরিবারের ভাষায় সেটা লটর পটর। বয়ফ্রেন্ডের টাকায় হাত খরচ চালানোর মতো দুর্দিন আমার এখনো আসে নাই, তাই আমি সিঙ্গেল। আমিও ওইটাই কই, হাত খরচের টাকা বাবা মা দিলে বয়ফ্রেন্ড দিয়া কি তা করাম? আমার কথা শুনে মিম এবং ওর বান্ধবীরা শকড, আর আমি রাগড। বলে চলে আসছিলাম, তখন আবার একটা বড় ভাইয়া এসে বললেন যে প্রিন্সিপাল স্যার আমাকে ডেকেছেন। আমিও ভদ্র নিষ্পাপ মেয়ে হয়ে স্যারের সাথে দেখা করতে গেলাম, যদিও আমি নিষ্পাপ মাসুম বাচ্চা। শ্রাবণীর সাথে দেখা করতে ওর ভার্সিটিতে এসেছি। শ্রাবণী এই ভার্সিটিতে অনার্স 3য় বর্ষে পড়ে। দেখা হয়ে গেল, কথা বলতে বলতে দেখলাম সে মেয়েটা কতগুলো মেয়ের সাথে কথা বলছে। আমার তাকানো অনুসরণ করে শ্রাবণী আর তুর্য তাকালো। তারপর শ্রাবণীকে বললাম, কে এই মেয়েটা? তন্নি, অনার্স প্রথম বর্ষের ছাত্রী, অনেক মেধাবী আর অনেক দুষ্টু, তার চাই তো অনেক বেশি অদ্ভুত। অদ্ভুত কেন? অদ্ভুত না হলে কি আর এই ট্রাফিক পুলিশ থেকে টাকা নেয়? ও, এই সেই মেয়েটা। তোরা কথা বল, আমি প্রিন্সিপাল স্যারের সাথে একটু কথা বলে আসি। স্যার, আসবো? আসো মামনি, তোমায় বলেছিলাম না আমার কাছে আসতে তোমায় অনুমতি লাগবে না। রুলস তো রুলসই, সবার জন্য সমান। কেমন আছো মামনি? তোমার পড়ালেখার জন্য তো সকল টিচার প্রশংসা করছে। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা মামনি, তুমি সত্যিটা সবাইকে বলছো কেন? তোমরা 2 বোন একই ভার্সিটিতেই পড়ো, কিন্তু কেউ জানে না তোমরা 2 বোন। একসাথে ভার্সিটিতেও আসো না। ইনফ্যাক্ট তোমার বাবা নাম পর্যন্ত কেউ জানে না। কেন? স্যার, কোন সত্যির কথা বলছেন আপনি? এই যে আমি এই শহরের শিল্পপতি তৌফিকুজ্জামানের মেয়ে, নাকি কলেজের টপার তান্নার বোন, নাকি গায়িকা তিন্নির বোন, আপনার বেস্ট ফ্রেন্ড তাম্মির মেয়ে? কোনটা স্যার? স্যার, যাদের কথা বললাম তারা নিজ নিজ যোগ্যতায় নিজের পরিচয় গড়ে তুলেছে, কিন্তু আমার তো তেমন কোনো পরিচয় নেই। এখন আমার পরিচয় দেয়া মানে অন্যের নামের সাথে আমার নাম যুক্ত করা। আগে নিজে নিজের পরিচয় করব, তারপর সবাইকে পরিচয় দেব। মামনি, তুমি বড়ই অদ্ভুত। দোয়া করি তুমি নিজে নিজের পরিচয় গড়ে তোলো। পারিবারিক কথা আপনার সাথে শেয়ার করেছি, এতে রুলস ব্রেক হয়েছে। এখন 100 টাকা দিন। তুমি চাইলে আরো বেশি বেশি দিব। না, 100 টাকা দিলেই হবে। স্যার আমাকে 100 টাকা দিলেন, আমি 100 টাকা নিয়ে বললাম, আসি। স্যার হেসে আমাকে বিদায় দিলেন। বেরিয়ে আসার সময় দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে আছে, হয়তো স্যারের সাথে কথা বলবে। আমি চুপচাপ ক্লাসে এসে নওসিন আর খুশবুর সাথে কথা বলতে গেলাম। প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে এসে দেখি তন্নি নামের মেয়েটা স্যারের কাছ থেকে টাকা চাইছে, আর স্যার হেসে এসে বলছেন ও চাইলে আরো বেশি দেবেন। আমি এই মেয়েটার অদ্ভুত অদ্ভুত কাহিনী দেখে অবাকের শেষ সীমানায় পৌঁছে যাচ্ছি। প্রিন্সিপাল স্যার আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, আরে শ্রাবণ, কতদিন পরে দেখলাম, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। এখনো আমি আমার শকিংটা কাটিয়ে উঠতে পারিনি। তারপর ভিতরে গেলাম। নবাব সাহেবা, আজ আপনি এত দেরি করে এলেন কেন জানতে পারি? ওইটা নতুন কিছু না। তোর মনে হচ্ছে না তুই কিছু ভুলে যাচ্ছিস? কি ভুলবো? ও হ্যাঁ, মনে পড়েছে, আজ আমার নওশাদ ভাইয়ার সাথে দেখা করার কথা ছিল, একদম ভুলে গেছি। তুইও না তন্নি? দূর, নসিন চল তো। কোথায় যাচ্ছিস তোরা? ওয়াশরুম। তুই থাক। যা বাবা, এদের আবার কি হলো? তন্নির ফোনে SMS আসে। তন্নিকে কে কি SMS করেছে, কি SMS এসেছে তা দেখার জন্য ওপেন করলাম। কি রে, ভুলে গেলি তুই? আজ কি? এরা কি ভুলে যাবার কথা বলছে আল্লাহ জানে। দূর, এসব বাদ দিয়ে নওশাদ ভাইয়ার সাথে দেখা করে আসি। যেই ভাবা সেই কাজ। তন্নি এখন নওশাদের সাথে দেখা করতে যাবে, তাই তন্নি বাইক স্টার্ট দিল। বাইক চালাতে চালাতে আপনাদের বলি নওশাদ কে। নওশাদ হচ্ছে আমার কাজিন, একজন প্রতিভাবান অ্যাক্টর। আর নওশাদ শুধু আমার কাজিন নয়, আমার বেস্টু নওশিনের BF। কথা বলতে বলতে জোরে একটা ধাক্কা খেলাম, ছিটকে গিয়ে বাইক থেকে কিছুটা সামনে পড়লাম। ওই কে রে? কানা হাতুমের তালুকদার, দেখে গাড়ি চালাতে পারিস না?
না চালাতে পারলে বলিস, শিখিয়ে দেব। উফ, আমার বাইক। আমি অনেক ভালো গাড়ি চালাতে পারি, আর যদি আমার থেকে না শিখিস তবে আগামীকাল থেকে সাইকেল চালাবি। এতে লাইফ রিস্ক কম আছে, শুধু তোর না, আমাদের সবার। বাইক তুলতে তুলতে বললাম, সরি, বুঝতে পারিনি। আর যেহেতু বলবেন না কোথায় কি সমস্যা হয়েছে, তার মানে চিকিৎসা বা অন্য কিছু লাগবে না। আসি। ওই মিয়া, দাঁড়ান। আপনাকে কি আমি যেতে বলেছি? তো আমি কি করব? বাইকের সামনে লাইট ভেঙেছেন, তার জরিমানা দিব কেঠা। তা কত দিব? 1200 টাকা। এত টাকা কেন? ভালোটা লাগালে বেশি টাকা তো নেবেই, তাই এত টাকা। যদি সব টাকা না লাগে ফেরত দিয়ে দেব। 1000 টাকার 2টা নোট দিয়ে ওখান থেকে চলে এলাম। আরে শুনুন, যা বাবা, এ তো চলে গেল। থাক, পরে দেখা হলে টাকা দিয়ে দেব। তারপর তন্নি বাইকটা মেকানিকের কাছ থেকে ঠিক করে নওশাদের সাথে দেখা করতে গেল। আর আমি তো রেগে বোম হয়ে আছি, আর মনে মনে বলছি, এখন বুঝতে পারছি ও কেন অন্যদের থেকে টাকা নেয়। ও তো অদ্ভুত না, একটা বাজে ছ্যাঁচড়া মেয়ে। আরো 1000 বকা দিলাম, তন্নির 14 গোষ্ঠী উদ্ধার করব। আমি বাসায় ফিরে কারোর সাথে কোনো কথা না বলে নিজের রুমে চলে যাই। তা দেখে শ্রাবণী বলে, ভাইয়া মনে হয় রেগে আছে। আমারও তাই মনে হয়, কিন্তু ফোনে যখন কথা হলো সবকিছু ঠিকঠাকই তো ছিল। ভাইয়া রেগে আছে, আমি ভাইয়াকে ওই ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না। তুই না বললে কে বলবে? আর তোর কথা শ্রাবণ ফেলতে পারবে না, তাই তোকেই বলতে হবে। আমি পারবো না। তোকে পারতেই হবে। তোদের ফুসুর ফুসুর শেষ হলে খেতে আয়। শ্রাবণী আর তুর্য ভালো ছেলেমেয়ের মতো চলে গেল। তারপর আমি নিজে রাগ করানোর জন্য দীর্ঘ সময় শুয়েছিলাম। তারপর খেতে নিচে গেলাম। শ্রাবণী আমাকে আসতে দেখে তুর্যকে ইচ্ছাটা করলো। দুজনে রিসারের কথা বলছে। আমি ওদের রিসারের কথা বলা দেখে বললাম, তোরা কি কিছু বলবি আমায়? শ্রাবণী আর তুর্যকে উদ্দেশ্য করে বললাম, আসলে ভাইয়া। ওইদিকে তন্নি নওশাদের সাথে কথা দেখা করে তন্নি বাসায় ফিরে ওর আম্মুকে ডাকে, আম্মু, আম্মু, ও আম্মু, মা, ও মা। মামা করছিস কেন? আচ্ছা, আজ থেকে খালা বলবো। কি বাজিবে, খালা বলবি কেন? বারে, মা বললে তো তোমার ভালো লাগে না, তাই আজ থেকে খালা বলবো। আর নতুন একটা আম্মু আনবো। আব্বুকে দেখতে এখনো কি হ্যান্ডসাম লাগে। তবে রে, আম্মু লাগছে। যা ফ্রেশ হয়ে নে, আর সবাই একসাথে খাবো। তারপর আমি ফ্রেশ হবার জন্য বাথরুমে যাব। তখনই আমার ফোনটা বেজে উঠলো। দেখলাম নওশিন আর খুশবু গ্রুপ ভিডিও কল দিয়েছে। আমি রিসিভ করলাম। লাভ ইউ দোস্ত, কত বড় একটা সারপ্রাইজ দিলি আমাদের। আমি তো ভেবেছিলাম তুই ভুলেই গেছিস। সরি ইয়ার, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। ওদের সাথে অনেকক্ষণ কথা বললাম। ওরা দুজনেই অনেক খুশি। তারপর শাওয়ার নিয়ে বাইরে বেরিয়ে আমি অবাক হয়ে গেলাম। দেখি আপু আর আম্মু আমার বেডে এবং ভাইয়া আর আব্বু সোফায় বসে আছে। কি ব্যাপার, তোমরা সবাই একসাথে আমার রুমে? কেউ কোনো উত্তর না দিয়ে আমাকে জড়িয়ে ধরলো, একটা গ্রুপ হাগ করলো। তারপর একে একে সবাই বলতে লাগলো, জানিস সারাদিন আমার মন খারাপ ছিল যে তুই সবার আগে আমাকে উইশ করিস, আর তুই একবারও উইশ করলি না। তোকে বলতে গিয়েও বলতে পারিনি। এই নে, এটা তোর। আমাকে দেখে আর 10টা ভাই হিংসা করে। কেন জানিস? তোদের মতো আমার বোন প্লাস বেস্টু আছে বলে। ভাইয়াও একটা গিফট দিল। তোদের জন্য সবাই আমাদের হিংসা করে। সত্যি সার্থক আমরা তোদের মতো সন্তান জন্ম দিয়ে। বাবা, পরিবারের কি প্রশংসা! আমার পরিবারের মানুষ তো আমার দোষ ছাড়া কিছুই চোখে দেখে না। যদি পরিবারের মানুষরা বন্ধু না হতে পারে, তবে বাইরে বন্ধু বানাবো কিভাবে? পরিবার বলতে রক্তের সম্পর্ক বোঝায় না, বন্ধুত্বের সম্পর্কের কথাও বোঝায়। দেখলাম আম্মু ইমোশনাল হয়ে যাচ্ছে, তাই আম্মুকে উদ্দেশ্য করে বললাম, আজ কি খাবার পাবো, নাকি তোমাদের হিংসা প্রশংসার কথা শুনে পেট ভরবো? আম্মু খাবার রেডি করতে চলে গেল। তখন পিছন পিছন সবাই চলে যেতে লাগলো। তখন বললাম, আব্বু তুমি আর আম্মু চলে যাও। তোরা এখানে কি করবি? আর জানিস তো আমরা তোদের কত ভালোবাসি।
তোরা না গেলে আমরা অনেক কষ্ট পাবো। যাব না বলিনি, তবে যাব, তবে 10-12 দিন পরে। তো এখানে কি করবি? এখানেও থাকবো না, ভাইয়া আর আপুকে নিয়ে তানিয়া খালামণির সাথে দেখা করতে যাব। যদিও তাদের বাসায় থাকবো না, আমাদের ওইখানকার বাসাতেই থাকবো। ঠিক আছে, তবে তাই হবে। তোরা কি বলিস? আমরা রাজি। এর মধ্যে আম্মুর চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আম্মু এখন নিয়ে আসবে ঝড় আর আব্বু নিয়ে আসবে তুফান। আম্মুর চিৎকার চেঁচামেচি শুনে আমরা সবাই নিচে গেলাম। তখনই আম্মু আব্বুকে বলল, তুমি কবে বিয়ে করেছো? আমাকে এভাবে ঠকাতে পারলে? কি বলছো এসব? কিভাবে পারলে তুমি এটা করতে? আমাদের 3-3টে সন্তান থাকতে তুমি আবার বিয়ে করে সেই ঘরে সন্তানকে বিয়ে দিয়ে দিলে। কবে করলে এটা? বিশ্বাস করো তাম্মি, আমি বিয়ে করিনি। মিথ্যা বলছো তুমি। তোমাকে শুয়ে বলছি। একদম ছবি না আমায়। হাতটা ছাড়িয়ে দিয়ে বললাম, আমি আমার বাবার বাড়ি চলে যাব, তোমাকে তারপর ডিভোর্স দেব। তুমি ঠকিয়েছো আমায়। তান্নার বড় তোমার একটা ছেলে আছে, আমি তো জানতাম না। আমার লক্ষ্মী বউ, তোমার বাবার বাড়ি যেও না। আর আমি তো তান্নার পাশের বাড়ির আন্টির দিকেও তাকাইনি, তাহলে বিয়ে কিভাবে করব বলো? আমাকে বিয়ে করার আগে তুমি বিয়ে করেছো। আমি থাকবো না, বলছি থাকবো না। তোমাকে তো আমি ডিভোর্স দেবই। আব্বা বলনি কেন আমার বড় ভাই আছে? আচ্ছা বলনি বেশ, বিয়ের দাওয়াতটা তো দিতে পারতে। বড় ভাইয়ের বিয়ে বলে কথা, কত মজা করতাম। উফ, তুমিও না সব মাটি করে দিলে। আব্বু, তোমার কি আমার চেয়ে বড় কোনো মেয়ে আছে? থাকলে বলো, আমরা এনগেজমেন্ট থেকে শুরু করে বিয়ে পর্যন্ত মজা করব। হ্যাঁ হ্যাঁ, তোমাদের আব্বুকে বিয়ে দাও, তারপর তোমরা ভাই বোনরা মিলে বড় অনুষ্ঠান করো। যতই হোক তোমার আব্বুর সন্তান বলে কথা। তা তোমার আব্বুকে জিজ্ঞাসা করো আর কয়টা ছেলে মেয়ে আছে আমার অজানা, আর তার ছেলে আর ছেলের বউকে কোথায় রেখে এসেছে। আব্বু আমাদের সবার দিকে করুণ চোখে তাকাচ্ছে, আর আম্মু তো রেগে মেগে আগুন, আর আমরা ভাই বোনেরা মুখ টিপে টিপে হাসছি। আমরা জানি কোথাও কোনো সমস্যা হয়েছে, আব্বু এইরকম কিছু করবে না, তাই আমরা আব্বুর সাথে মজা নিচ্ছি। তখনই ভদ্রলোক বললেন, আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না, আর আপনারা বিয়েতে কে কি করবেন তার কথা বলছেন। এই পরিবারের প্রত্যেকটা মানুষের ব্যবহার অদ্ভুত। এখানে আসাটাই আমার ভুল হয়েছে। আম্মু রাগ দেখিয়ে চলে গেল। তখন আব্বু বলল, বিশ্বাস করো আমি বিয়ে করিনি। আব্বু তুমিও না? ভাইয়া আর আমি তো মজা করছিলাম। এখন বলো, কাকে বিয়ে দিয়েছো? আর বলিস না, একটা কাজে কোর্টে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম একটা মেয়ে কাঁদছে। তখন জিজ্ঞাসা করায় মেয়েটা বলল ছেলেটার সাথে অনেক দিনের সম্পর্ক, কিন্তু পরিবার মেনে নিচ্ছে না, তাই ওরা পালিয়ে বিয়ে করতে এসেছে। কিন্তু ওদের কোনো সাক্ষী কিংবা উকিল বাবা নেই, তাই আমাদের শ্রদ্ধেয় পিতা সব ব্যবস্থা করেছেন, আর উকিল বাবা হয়ে স্বাক্ষর করে দিয়েছে। কি ঠিক বললাম তো? একদম। আমি ওদের বিয়ের পর কোথায় যাবে এটা ভেবে রাজশাহীর 2টা টিকিট জোগাড় করে দেই। আমি চাইনি উকিল বাবা হতে, কিন্তু ছেলেটা বলল বাবার মতো হয়ে আমাদের বিয়ে দিচ্ছেন, তাই আপনি আমাদের উকিল বাবা হয়ে স্বাক্ষর দিন আঙ্কেল প্লিজ। তাই আমাদের প্রেমগুরু রাজি হয়ে গেলেন। কিন্তু ওই ভদ্রলোকটা কে যে বাসায় আসলো? ওরা যেহেতু ওপরে ছিল তাই ওরা কেউ জানে না। এখন আমি বলি কি হয়েছিল। আম্মু টেবিল সাজাচ্ছিল, তখন কলিং বেল বাজে। আম্মু গিয়ে দরজা খোলে, তারপর ওই লোকটা তার মেয়ের কথা জিজ্ঞাসা করে। আম্মু কিছুই বুঝতে পারেনি, কারণ আম্মু তো কিছুই জানে না। তারপর ওই লোকটা বলে আব্বুর ছেলের সাথে নাকি তার মেয়ের বিয়ে হয়েছে। তান্না যেহেতু সিঙ্গেল, তাই আম্মু ধরেই নিয়েছে আব্বু আর একটা বিয়ে করেছে, আর সে ঘরের সন্তানকে বিয়ে দিয়েছে। কি বুঝলেন অদ্ভুত পরিবারের কাণ্ড দেখে? আব্বু রেডি হয়ে নাও, বাইরে যাব। আমিও তোকে আমার সাথে যাবার কথা বলতাম। আচ্ছা আমি রেডি হয়ে আসছি। তারপর ওইদিকে শ্রাবণীকে জিজ্ঞেস করে, কি হলো বল। আসলে ভাইয়া তুমি তো অনেকদিন পরে দেশে এসেছো, তাই আমি আর তুর্য ভাইয়া চাচ্ছিলাম যে। কি চাচ্ছিলি আর ভয় পাচ্ছিস কেন? ভাইয়া আমরা চাচ্ছিলাম আমরা সবাই একসাথে হওয়ায় কক্সবাজার গিয়ে কিছুদিন ঘুরে আসি। তুর্য আর আমি দুজনেই অবাক হলাম। তুর্য হবার কারণ হচ্ছে কত সহজে শ্রাবণী কথাটা বলে ফেলে, আর আমি অবাক হচ্ছি
বোন আমার থেকে অনুমতি নিতে আর কিছু আবদার করতে ভয় পায়। এত ভয় পাওয়ার কি আছে? আমি কি বাঘ নাকি ভাল্লুক? কোথাও যাওয়া হবে না। গম্ভীর হয়ে খাবার টেবিল থেকে উঠে গেলাম। এটা শুনে শ্রাবণী আর তুর্চের মুখ মলিন হয়ে যায়। তা দেখে আমি আবার বললাম, কি ভেবেছিলে এটা বলবো? তোর যেখানে ইচ্ছা সেখানে যাবি, আমার খাওয়া হয়ে গেছে। শুধু কি আমরা যাব নাকি, তোমাদেরও যেতে হবে? তোমাদের সাথে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু যেতে পারবো না, অনেক জরুরি কাজ আছে। আমিও যেতে পারবো না। ও ভাইয়া, তোমাকে কিন্তু যেতেই হবে। আচ্ছা যাব, কিন্তু 3 দিন পর আমার কিছু কাজ আছে। তোরা একটা কাজ কর, আগামীকাল চলে যা, আর আমি 3 দিন পর যাব। আম্মু, আমাকে এখন একটু বাইরে যেতে হবে, আসতে রাত হবে। ইয়েস। সব কাগজপত্র ঠিক আছে তো? আচ্ছা, পরে কথা হবে বলেই ফোন কেটে দিল। তন্নি, এখন বাসায় যাওয়া যাক। চলো বলেই স্টার্ট দিল, আর আব্বু গাড়িতে আর বাইকে। হঠাৎ তন্নি বাইক থামিয়ে দিয়ে চেঁচিয়ে একটা গাড়ি থামায়। তারপর গাড়ির কাছে গিয়ে বলে, আপনার কাছ থেকে কি তখন 2000 টাকা আমি চেয়েছি? টাকা তো চেয়েছেন, দিয়েছি। এখন কি দরকার? নাকি আরো টাকা লাগবে? তন্নি কারো টাকা নেয় না, শুধু জরিমানা ছাড়া। আপনি তো বেশি টাকা দিয়েছেন, তা ফেরত দিতে হবে, তাই গাড়ি থামালাম। ওই টাকা আপনি রেখে দিন, আপনার লাগবে, আমার লাগবে না। আমার লাগবে না বলেই তন্নি টাকা বের করলো। বের করে দেখে মাত্র 700 টাকা আছে। থাক, আর ফেরত দিতে হবে না। আর এই মাত্র 700 টাকা দিয়ে আমার কিছুই হবে না, তার চেয়ে আপনার কাছে রাখুন। বলেই সামনের দিকে তাকিয়ে দেখি তন্নি নেই। তার গাড়ি নিয়ে সামনে আসতে নিলে তখন পিছন থেকে তন্নি বলে উঠল, টাকাটা নিয়ে যান। আমি তন্নির দিকে তাকিয়ে দেখি একটা ভদ্রলোক ওর সাথে আসে। তখন তন্নি বলল, আঙ্কেল, আমাকে 1200 টাকা দেন। আঙ্কেল দেবেন না, এই মেয়েটা একটা ছেঁচড়া, সবার থেকে এমন করে টাকা নেয়, পরে আর ফেরত দেবে না। লোকটা আমার কথায় কান না দিয়ে তন্নিকে 1200 টাকা দিল। তারপর তন্নি বলল, এই নিন 1200 টাকা। 2000 টাকা দিয়েছিলেন, কিন্তু 800 টাকা লেগেছে, তাই বাকিটা ফেরত দিয়ে গেলাম। আসি, ভালো থাকবেন আঙ্কেল। ভদ্রলোকে উদ্দেশ্য করে বলে তন্নি চলে গেল। যাওয়ার আগে ভদ্রলোককে একটা চোখ টিপে দিয়ে গেল, যা আমার চোখ এড়ায়নি। আপনাকে না বলেছিলাম আঙ্কেল, মেয়েটাকে টাকা না দিতে, দিলেন কেন? ওই মেয়েটাকে টাকা দিলেন তো আর ফেরত পাবেন না। দেখতে ভালো হলে কি হবে, 1 নম্বরে ছেঁচড়া। আঙ্কেল, একটা কথা বলি। বলো। এভাবে আর কাউকে টাকা দেবেন না। আচ্ছা, আপনি টাকা কেন দিলেন? কি উত্তর দিবে বুঝতে পারছে না। বুঝেছি, আপনাকে টাকা দিতে বাধ্য করেছে। আঙ্কেল, এই টাকাগুলো আপনার কাছে রেখে দিন। না না, টাকাগুলো তোমার কাছেই থাক, ও পরে আমাকে দিয়ে দিবে। আপনি অনেক ভালো, এই জন্যই আপনাকে ছেঁচড়া মেয়েটা ঠকিয়ে গেল। এরকম ভুল আর কখনো করবেন না আঙ্কেল। ভদ্রলোকটা আমাকে কোনো কথার উত্তর না দিয়ে শুধু মুচকে হাসতে হাসতে গাড়ি নিয়ে চলে গেল। এটা দেখে আমি অবাক। এই শহরের শিল্পপতিদের মধ্যে একজন তৌফিকুজ্জামান, তাকেই কিনা মেয়েটা বোকা বানালো। আর আমি মেয়েটার ব্যাপারে কত কিছু বললাম, কিন্তু লোকটা কোনো রিয়াক্টই করলো না। এগুলো আমি ভাবছি। আপনাদের একটা কথা বলে রাখি, আমি যখন যাকে ভালো মনে করি তার প্রতিটা কাজকে আমি ভালো মনে করি, আর যাকে খারাপ ভাবি তখন তার ভালো কাজগুলোকেও খারাপ লোক দেখানো মনে করি। ভদ্রলোক ছিল তন্নির আব্বু। ওর কাছে টাকা না থাকায় ওর আব্বুকে ডেকে নিয়ে এসেছিল। আর তন্নির আব্বুর এমন প্রথম অভিজ্ঞতা যে তার সামনে তার মেয়েকে কেউ এভাবে বলছে। তার কাছে ব্যাপারটা অনেক হাস্যকর, তাই হাসতে হাসতে চলে গেলেন। বাসায় গিয়ে তন্নির আব্বু তন্নির আম্মুর দিকে একটা কাগজ দিয়ে বললেন, কাপড় চোপড় গুছিয়ে নাও। তুমি কি সত্যি আমাকে ডিভোর্স দিয়ে? বেশি কথা বলো না, যাও সবকিছু গুছিয়ে নাও। এত নিষ্ঠুর তুমি হতে পারো না। আমি না বুঝে তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না। কান্না করতে করতে তিন্নি আর তান্না আম্মুকে সব সত্যি কথা বলে দিয়েছে। যেই সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্ক রেখে লাভ নেই। তুমি আমাকে একটুও ভালোবাসো না, ভালোবাসলে এমনটা করতে পারতে না। বললাম তো ভুল করে ফেলেছি, সরি, আর কখনো এমন হবে না, বিশ্বাস করো। বেশি কথা ভালো লাগছে না, যাও গুছিয়ে নাও। আমার জন্য না হোক, ছেলে মেয়েদের কথা ভেবে আমাকে রেখে দাও, ডিভোর্স দিও না।
আমি কখনো এমন করব না, প্রমিস। উফ, আম্মু কাগজটা তো খুলে দেখবে। কাগজ দেখে আম্মু আরো জোরে কাঁদতে লাগলো। তারপর বলল, তার মানে আমাকে ডিভোর্স দিয়ে কানাডা পাঠিয়ে দেবে? এবার আব্বু, আমি, ভাইয়া সবাই এবার জোরে হেসে দিলাম। আমি চলে যাব আর তোরা হাসছিস? তোদের কি আমার জন্য কোনো খারাপ লাগছে না? আম্মু, তুমি নিচের কাগজটা তো খুলে দেখবে। তুমি সবসময় নিজের মতো করে কেন ভাবো বলো তো? আম্মু, তুমিও না আমাদের যে কানাডা যেতে হবে তা ভুলে গেলে? আর একদিনে ডিভোর্স পেপার আব্বু রেডি করবে না। তোমার সাথে থাকার জন্য ডিভোর্স পেপার তৈরি করতে না হলেও 1 বছর লাগবে। আমার কথা শুনে আম্মু বাদে সবাই হেসে দিল। তার মানে তোমরা আমার সাথে এতক্ষণ মজা নিচ্ছিলে? এই, তুমি একটু আগে প্রমিস করেছো, তাই রাগ করবে না। ভালোবেসে তোমাকে বিয়ে করেছি, ডিভোর্স দেওয়ার জন্য না। তুমি যে আমায় কতটা ভালোবাসো সেটা ছেলে মেয়েদের ট্রেলার দেখালাম। আব্বু আম্মুদের স্পেস দিলাম। আমরা যে যার রুমে চলে গেলাম। ওদের সামনে এভাবে না বললেই পারতে। এত লজ্জা তুমি কই পাও? বুড়ি হয়ে যাচ্ছ কিন্তু এখনো লজ্জা, সে আগের মতোই লজ্জা পাও। তুমি আমাকে বুড়ি বললে? কই না তো। আচ্ছা যাও, সব কিছু গুছিয়ে নাও, আমাদের আবার যেতে হবে। উফ, বাঁচলাম, না হলে আবার টর্নেডো নিয়ে আসতো। আমি কিন্তু সব শুনেছি, তোমার ব্যবস্থা পরে করছি। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তারপর আম্মু সব গুছিয়ে নেয়। আমরা ভাই বোন আব্বু আম্মুর সাথে এয়ারপোর্টে পৌঁছে দিতে যাই। আম্মু এয়ারপোর্টে এসে বলল, কি দরকার পরে যাবার? আমার সাথে গেলেই তো পারতি। এসে না হয় তানিয়ার বাসায় যেতিস। তুমিও না, ওদের যা ইচ্ছা তাই করুক। এখন করবে না তো তোমার মতো বুড়ি হলে করবে নাকি? তুমি আবার আমাকে বুড়ি বললে? আমার মিষ্টি বুড়িকে আমি বুড়ি বলেছি, তাতে কার কি? বুড়ো বয়সে ভীমরতি। তোমাদের যাওয়ার সময় হয়ে গেছে। সাবধানে থাকবি আর শরীরের যত্ন নিবি। আসি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর আমরা বাসায় চলে এলাম। আগামীকাল আমাদের আবার যেতে হবে। কোথায় যেতে হবে সেটা তো আপনাদের বলাই হয়নি। আগামীকাল আমরা কক্সবাজার যাব। সেখানে আমাদের একটা বাড়ি আছে, সেখানে 10 থেকে 12 দিন থাকবো। তাই সবার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। শ্রাবণী আর তুচ্ছ ওদের সব কিছু গুছিয়ে নিয়েছে, কারণ ওরাও আগামীকাল কক্সবাজার যাবে। নদীর ধারে বসে প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দেখছি। হঠাৎ করে তন্নি এসে বলল, এই, আপনি কেন আমার জায়গায় বসেছেন? আপনার জায়গা? এখানে কোথাও আপনার নাম লেখা নেই তো। লেখা থাকবে কেন? আমি এখানে প্রতিদিন বসি, তাই আমি এখানেই বসবো। আপনি এখান থেকে উঠে অন্য কোথাও গিয়ে বসেন। যেহেতু নাম লেখা নেই সেহেতু আমি এখান থেকে যাব না। আর একটা কথা, সবার সাথে ছ্যাঁচড়ামি করলেও আমার সাথে করতে আসবেন না। কি? আমি ছ্যাঁচড়ামি করি? তা নয় তো কি। তবে রে, বলেই শ্রাবণকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আমি বিছানা থেকে ধপাস করে পড়ে গেলাম। হ্যাঁ, আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আমি তাড়াতাড়ি ফ্লোর থেকে উঠে বিছানার পাশে পানি ভর্তি গ্লাস থেকে ঢকঢক করে পানি পান করলাম। উফ, এই অদ্ভুত মেয়েটা ঘুমের 12টা বাজিয়ে দিল। মেয়েটার জন্য আজ কোমরে প্রচুর ব্যথা পেয়েছি। অদ্ভুত মেয়েটা আর অদ্ভুত এই স্বপ্ন। শুধু স্বপ্ন না, রীতিমতো দুঃস্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন। মনে হয় মেয়েটাকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছি। নানা ধরনের কথা ভাবনা চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে সকালে আমরা বাসার সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করছিলাম। তখন শ্রাবণী বলল, ভাইয়া আমরা কখন যাব? আসলে আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই বিকালে রওনা দেব। তুই রেডি হয়ে থাকিস। জরুরি কাজ হলে আজ না গিয়ে আগামীকাল যা। হ্যাঁ, আম্মু ঠিকই বলেছে, তোরা আগামীকাল যা। না, সবকিছু ঠিকঠাক আছে। আজকেই যাব বিকালে। আমাদের ফ্লাইটের টিকিট কেটে রেখেছি। আচ্ছা। আমরা সবাই ব্রেকফাস্ট শেষ করে আমি, আব্বু আর তুর্য যে যার কাজে চলে গেলাম। আর শ্রাবণী আম্মুর সাথে কথা বলে রুমে চলে গেল। আর ওইদিকে তন্নি আর তন্না ওরা ব্রেকফাস্ট শেষ করে ওরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখান থেকে ওরা কক্সবাজার যাবে।
প্রায় 1 ঘন্টার মধ্যে তারা কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছে যায়। সেখান থেকে 1 ঘন্টা দূরত্ব হচ্ছে তন্নিদের বাসা। বিমানবন্দর থেকে একটা গাড়ি নিয়ে তন্নাদের বাসায় আসে। গাড়ি থেকে নেমে দেখে রহিম চাচা দাঁড়িয়ে আছে। রহিম চাচা ওদের অনুপস্থিতিতে এই বাড়ি দেখাশোনা করে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসতে তোমাদের অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি। তা তোমাদের চেহারা দেখেই বুঝতে পারছি। এখন তোমরা রেস্ট নাও, আমি তোমাদের জিনিসপত্র নিয়ে আসছি। তারপর ওরা যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিল। বিকেল প্রায় শেষের দিকে। আমি রেডি, চলো ভাইয়া। চল। সাবধানে যাবি, ঠিকমতো খাওয়া দাওয়া করবি। ওরা বড় হয়েছে, ওদের নিয়ে টেনশন করো না। তোরা পৌঁছে গিয়ে ফোন দিস। চল তোদের ড্রপ করে দিই। তারপর ওদের এয়ারপোর্টের উদ্দেশ্যে নিয়ে গেলাম। বিকেলবেলা, ভাইয়া তুমি তোমার এখানকার বন্ধুদের সাথে দেখা করে আসো। আর তোরা? আমরা একটু আশেপাশে ঘুরে ফিরে দেখি। আচ্ছা, অনেকদিন ধরে ওদের সাথে দেখা করে আসি। তোরা সাবধানে থাকিস। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তন্না ওর বন্ধুদের সাথে দেখা করতে চলে গেল। তন্নি আর তিন্নি বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ল। তন্নি আর তিন্নি বাইক রেস করছে। এটা ওদের দুজনের খুবই ভালো লাগে। প্রায় রাত 8টা, নির্জন রাস্তায় চলছে আমাদের গাড়ি। গাড়ির সামনে ড্রাইভার আর পিছনে তুর্য আর শ্রাবণী। হঠাৎ ড্রাইভার খুব জোরে ব্রেক করে। কি হলো, এইভাবে ব্রেক করলেন কেন? গাড়ির সামনে কে যেন পালালো। কি বলছো, দেখি তো। বলেই তুর্য গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামার সাথে সাথে কারা যেন তুর্যের উপর আক্রমণ করে আর শ্রাবণীকে টেনে গাড়ি থেকে নামিয়ে কোথায় যেন নিয়ে যেতে নেয়। কারা তোমরা? কেউ আছো? হেল্প, হেল্প, বাঁচাও, বাঁচাও। ওদের থেকে ছুটতে চেষ্টা করে। এবার দেখার পালা তুর্য আর শ্রাবণী কে কারে বাঁচায়। উফ, আজ তোর জন্য দেরি হয়ে গেল। কি করব বল, ফুচকাওয়ালাগুলো যা ছিল না, কি ইয়াম্মি। আমার তো আরো কয়েকটা খেতে ইচ্ছা করছিল, কিন্তু তোর জন্য খাওয়া হলো না। এই আপু, কথা বলছিস না কেন? তিন্নি কোনো কথা না বলে সামনের দিকে তাকিয়ে থাকে। ওর তাকার অনুসরণ করে তন্নিও তাকায় আর দেখে কিছু ছেলে মিলে একটা ছেলেকে মারছে। আর অন্যদিকে একটা মেয়েকে টেনে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে দুটো ছেলে মিলে। তন্নি আর তিন্নি কোনো কথা না বলে বাইকের স্পিড বাড়িয়ে দিল। ওই গাড়িটার সামনে গিয়ে বাইক থামায়। কিরে, এখানে বাইক থামালি কেন? তার আগে বলো, ওকে এভাবে মারছো কেন? আর এই মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোদের কি তা বলতে হবে? কারা তোরা? যা নিজের পথ দেখ গিয়ে। পথ দেখতেই তো এলাম, এবার ওদের ছেড়ে দিয়ে তোরা নিজেদের পথ দেখ। মেয়ে মানুষ হয়ে আমাদের সাথে এভাবে কথা বলছিস? দাঁড়া আজ তোকে। বলেই তিন্নিকে থাপ্পড় দিতে নেয়। তখন তুর্য ধরে ফেলে। মেয়েদের গায়ে হাত দিতে লজ্জা করে না? তখন দ্বিতীয় লোক এসে তুর্যকে ঘুষি মারে। ও ঠোঁটের নিচের অংশ কিছুটা কেটে যায়। দ্বিতীয়বার চেয়ে ওকে মারতে যাবে, তখনই তন্নি এসে বাধা দেয়। শ্রাবণীকে ধরে রাখা ছেলে দুটো শ্রাবণীকে ছেড়ে দিয়ে ওদের মারতে চায়। তখন তন্নি ওদের উত্তম মধ্যম দেয়। হঠাৎ পিছন থেকে সেই প্রথম লোকটা তন্নিকে ছুরি দিয়ে আঘাত করতে নেয়। তখনই তুর্য এসে বাধা দিতে গেলে ওর হাতে ছুরি বসিয়ে দেয়। তা দেখে তন্নি বলল, এটা কি করলেন আপনি? তুর্য কোনো কথার উত্তর দেয় না। তখন তন্নি বলল, ওকে নিয়ে এখনই হসপিটালে যাও, আমি এদিকটা সামলাচ্ছি। তিন্নিও কোনো কথা বাড়ায় না, কারণ তুর্যের হাত থেকে অনেক রক্ত বেরোচ্ছে। তিনি ওর বাইক রেখে গাড়ি নিয়ে তুর্যকে নিতে যেতে নেয়, কিন্তু তুর্য কিছুতেই শ্রাবণীকে ছেড়ে আর এই পরিস্থিতিতে যেতে চায় না। তখন তন্নি আর শ্রাবণী জোর করে তিন্নির সাথে তুর্যকে পাঠিয়ে দেয়। আর এদিকে তন্নি ওদের উত্তম মধ্যম দেওয়া শুরু করে। তখন ওখানকার কিছু লোক লাঠি নিয়ে বেরিয়ে পড়ে। বিধায় গুন্ডাগুলো পালিয়ে যায়। শ্রাবণী ভয়ে জড়সড় হয়ে যায়। তা দেখে তন্নি শ্রাবণীদের গাড়ির ড্রাইভারকে তন্নি বাইক নিয়ে চলে যেতে বলে। আর তন্নি শ্রাবণীর দিকে তাকিয়ে বলে, চলো। শ্রাবণী তন্নির কথা শুনে তন্নির বাইকের পিছনে বসে। তারপর ওরা বাইক নিয়ে হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে জানতে পারে তুর্যর অনেক ব্লিডিং হয়েছে, ওর হাতের অনেকটা অংশ কেটে গেছে। আর তুর্যের সাথে তিন্নির ব্লাড ম্যাচ হওয়ায়
তিন্নি ওকে রক্ত দিয়েছে। ব্লাড দেওয়ায় তিন্নি অনেক উইক হয়ে পড়েছে, তাই ও রেস্ট নিচ্ছে। তুর্যকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, ও এখন ঘুমাচ্ছে। এদিকে তন্না বাসায় ফিরে থাকে তিন্নির কেউ বাসায় নেই, তাই তন্না তিন্নিকে ফোন দেয়, কিন্তু তিন্নির ফোন সাইলেন্ট অবস্থায় থাকায় ও ফোন রিসিভ করতে পারে না। তন্না আবার তন্নিকে ফোন দেয়। তন্নি ফোন রিসিভ করে কিছু বলতে যাবে, তার আগে তন্না বলতে শুরু করলো, কিরে কোথায় তোরা? তিন্নি ফোন কেন রিসিভ করছে না? আসবি কখন? আজ বাসায় যেতে পারবো না আমরা। বাসায় আসতে পারবি না মানে? তোরা এখন কোথায়? আমরা সেন্ট্রাল হসপিটালে আছি। হসপিটালে কেন? আসলে একটা অ্যাক্সিডেন্ট। বলার আগেই তন্না ফোন কেটে দেয়। শ্রাবণী তো সে প্রথম থেকে কেঁদে চলেছে। প্রায় 1 ঘন্টা পর তন্না হসপিটালে আসে। এসে দেখে তন্নি ডাক্তারের সাথে কথা বলছে। তন্নিকে দেখা মাত্র জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, কোথায় লেগেছে বাবু? বেশি কিছু হয়নি তো? কই দেখি দেখি। পুরো পাগলের মতো করছে। আমার কিছু হয়নি, শুধু একটু লেগেছে। তিন্নি কোথায়? ওর কিছু হয়নি তো? ওর কিছু হয়নি, রক্ত দিয়েছে তো সেই জন্য শরীর একটু দুর্বল। ওই কেবিনে বিশ্রাম নিচ্ছে, তুমি গিয়ে দেখে আসো। আমি দেখে আসছি। দূর থেকে শ্রাবণী ওদের কথা শুনছিল। ওর খুব রাগ লাগছিল, ওর জন্য এত কিছু হলো। না হলে এই মানুষগুলোর এই পরিস্থিতিতে পড়তে হতো না। তন্না গিয়ে দেখে তন্নি বেডে চোখ বুজে শুয়ে আছে, মনে হয় ঘুমিয়ে গেছে। তাই ও ওখান থেকে চলে আসে। তারপর তন্নির কাছ থেকে সবটা জানতে চায়। তন্নি যতটুকু জানতো তাই তন্নাকে বলে। সব শুনে তন্নার অনেক খারাপ লাগে। ও গিয়ে শ্রাবণীর পাশে বসে। তন্না প্রথমে কথা বলতে শুরু করে, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। শ্রাবণী একবার তন্নার দিকে তাকায়, কিন্তু কিচ্ছু বলে না। এর মধ্যে তন্নি খাবার নিয়ে হাজির হয়। জানি তোমার খাবার খেতে ইচ্ছা করছে না, কিন্তু না খেলে তোমার ভাইয়ার দেখাশোনা করবে কিভাবে? আর তুমিও তো কিছু খাওনি, নাও খেয়ে নাও। শ্রাবণী যখন হসপিটালে ফর্ম পূরণ করছিল তখন বলেছিল তুর্যর ভাই। শ্রাবণী খাবে না বলে দেয়। তন্নি জোর করে খাবে, তখন একজন নার্স এসে কিছু ইঞ্জেকশনের ঔষধ আনতে বলে। তোমরা খাও, আমি গিয়ে নিয়ে আসছি। তন্নাকে ইশারায় বলে গেল যাতে শ্রাবণীকে খাওয়ায়। তন্নি চলে যায়। তখন তন্না শ্রাবণীকে বলে, কি বলে গেছে শুনছো? এবার খেয়ে নাও। আমি খাবো না। খাও বলছি। খাবো না। তন্না বুঝে গেছে ওর সাথে কথা বলে লাভ নেই, তাই শ্রাবণীকে তন্নার দিকে ঘুরায়। তা দেখে শ্রাবণী চোখ বড় বড় করে ফেলে। শ্রাবণী কথা বলতে যাবে, ঠিক তখনই উফ, চুপচাপ খেয়ে নাও তো বলে ওর মুখে খাবার ভরে দেয় শ্রাবণী। অবাক হয়ে তন্নার দিকে তাকিয়ে থাকে, আর তা দেখে তন্না একটা মিষ্টি হাসি দেয়। তন্নার হাসি দেখে শ্রাবণী কেমন যেন একটা ফিলিংস হয়, তাই অন্যদিকে তাকিয়ে বলে, আমি খেতে পারবো। তন্না কোনো কথা না বলে আরেকটা হাসি দিয়ে শ্রাবণীকে খাবার প্যাকেটটা ওর হাতে দিয়ে শ্রাবণী ও তন্নার দিকে না থেকেই খাবার খেতে থাকে। তন্না শ্রাবণী খাবার এক মনে দেখতে থাকে আর হাসতে থাকে এমনভাবে যে খাবার খেতে ওর জীবনেও দেখেনি। হঠাৎ শ্রাবণীর গলায় খাবার আটকে যায়, আর তন্না তাড়াহুড়ো করে ওকে পানি দেয়, আর শ্রাবণী মাথায় ফু দিতে থাকে। পানি খেয়ে শ্রাবণী আবার খাবার খেয়ে মনোযোগ দেয়। শ্রাবণী খাওয়া শেষ করে তন্নার দিকে অসহায় মতো তাকায়। ওর তাকানো দেখে তন্নার প্রচন্ড হাসি পায়। তখনই তন্নি এসে বলে, তোমরা খেয়েছো? এই কথা শুনে শ্রাবণীর আবার তন্নার দিকে অসহায়ের মতো করে তাকায়। তন্না তখন বলে উঠল, আমরা খেয়েছি বাবু। কথাটা শুনে শ্রাবণীর খারাপ লাগে, লজ্জা পায়। তন্নি কিছু বলতে যাবে, তার আগে ওর ফোন আসে। এক্সকিউজ মি বলেই ফোনে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। সরি, আমি বুঝতেই পারিনি কখন আমি আপনার খাবারটা খেয়ে ফেলেছি। আসলে তন্না যখন ওকে খাইয়ে দিয়েছিল তখন ওর কেমন যেন একটা ফিলিংস হয়। তার উপর তন্না ওর দিকে তাকিয়েছিল। আনকমফোর্টেবল ফিলিংস থেকে সে কখনো এতগুলো খাবার খেয়ে ফেলেছে বুঝতেই পারেনি। ইস, এতগুলো খাবার খেয়ে ফেলেছে, আবার নাকি বুঝতে পারেনি। খাদক একটা। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তন্না বলল, ইটস ওকে। এমনিতেও আমার খিদে ছিল না, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় অনেক কিছু খেয়েছিলাম। একেবারে মিথ্যা কথা। ওর কিপটা বন্ধুরা ওরে বাদাম ছাড়া কিছুই খাওয়ায় না। ও,
শ্রাবণী তন্নার সাথে এখন স্বাভাবিকভাবেই কথা বলছে, আর শ্রাবণী আনকমফোর্টেবল ফিল করছে না। কথা বলতে বলতে শ্রাবণী তন্নার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তন্না কথা বলতে বলতে দেখে শ্রাবণের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। সেটা দেখে একটা হাসি দেয় তন্না। শ্রাবণীর মুখটা অনেক মায়াবী, কাঁদার জন্য ওর মুখটা লাল হয়ে গেছে। এই জন্য ওকে আরো বেশি মায়াবী লাগছে। ও যখন হসপিটালে আসে প্রথম তন্নির কাছে গিয়েছিল, তার আগেই এক নজরে শ্রাবণীর দিকে তাকিয়েছিল। তখন শ্রাবণী কাঁদছিল। কাঁদলে একটা মেয়েকে যে এত সুন্দর লাগে তা ও শ্রাবণীকে দেখার আগে জানাই ছিল না। ওর তো ইচ্ছে করছিল শ্রাবণী কারো একটা থাপ্পড় দিয়ে কাঁদাতে। শ্রাবণীর কাঁদো কাঁদো চেহারার উপর তন্না তো অনেক ক্রাশ খেয়েছে। চুলগুলো কি সুন্দর, যে কেউ দেখে ক্রাশ খাবে। আরে ভাই, ঢং না করে বললেই তো পারতিস শ্রাবণীর সব কিছুর উপর ক্রাশ খেয়েছিস। আজ শ্রাবণীকে নিয়ে তন্না পিএইচডি কমপ্লিট করবে। বেচারা পিএইচডি কমপ্লিট করার আগে ঘুমিয়ে পড়েছে। শ্রাবণী আর তন্না ঘুমিয়ে যাবার পর তন্নি ওদের কাছ থেকে চলে এসেছিল, কিন্তু এসে দেখে শ্রাবণী তন্নার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে, আর তন্না শ্রাবণীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তাই জাগায়ও নি, ও সেখান থেকে চলে যায়। তন্নির জায়গায় রিনা খান থাকলেও শ্রাবণী চুলি মুঠি ধরে বলতো, তোর এত বড় সাহস, আমার ছেলে তুক্কু আমার ভাইয়ের কাঁধে মাথা রেখিস? বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ হয়েছে তাই না? তন্নি হয়তো এমনটাই করতো, কিন্তু শ্রাবণী চুলির মুঠি ধরতে পারতো না, কারণ শ্রাবণী তো খোলা চুল। সকালে শ্রাবণী ঘুম থেকে উঠে দেখে ও তন্নার কাঁধে মাথা রেখে আছে। ব্যাপারটা শ্রাবণীর কাছে লজ্জাজনক ছিল। শ্রাবণী নড়ে চড়ে উঠতেই তন্নার ঘুম ভেঙে যায়। সরি, আমি বুঝতে পারিনি কখন তোমাকে জড়িয়ে ধরেছি। তবে তন্নার ব্যাপারটা ভালো লাগছিল, কিন্তু শ্রাবণীকে তা বুঝতে দেয় না। আই এম এক্সট্রিমলি সরি, আমিও বুঝতে পারিনি কখন আপনার কাঁধে মাথা রেখেছি। ইটস ওকে। তারপর ওরা দুজনেই চুপচাপ থাকে। তখন তন্নি বলে উঠল, ঘুম কেমন হলো? ভালো, বলা যায় বেশ ভালো। আর চোখে শ্রাবণীর দিকে তাকিয়ে তন্নার কথা শুনে শ্রাবণী লজ্জা পেয়ে গেল। এত লজ্জা পেও না, তোমার লজ্জা মুখখানি আমাকে বড্ড টানে, ইচ্ছে করে খেয়ে ফেলি। কি বিড়বিড় করছো? আমাদের তো যেতে হবে। ওদের এই অবস্থায় রেখে যাব মানে? কারণ তন্নি কাউকে একটু আঘাত পেলে নিজের কাছ থেকে ছাড়ে না, আর সেই তন্নি কিনা বলছে চলে যাবে। অবাক হবার কিছুই নেই, উনি এখন অনেকটাই সুস্থ, তাই ডাক্তার বলেছে বাসায় নিয়ে যেতে। আমি অলরেডি ড্রাইভারকে আসতে বলে দিয়েছি। কে বলেছিল তুর্যকে সুস্থ হতে? আর তিন্নিকেই বা কে পাকামো করতে বলেছে? এখন আর শ্রাবণীকে দেখতে পারবো না। কি ভাবছো? না, তেমন কিছু না। তা ওরা কোথায় যাবে? তন্নি আর তিন্নি ওর দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, আই মিন ওদের সাথে আমাদের কারো তো যাওয়া উচিত ছিল, তাই না? পুরো ব্যাপারটা তন্নির আর তিন্নির খটকা লাগে। তবে তন্নি এই ব্যাপারে অনেকটা অনুমান করতে পেরেছে, তাই কথা না বাড়িয়ে মুচকে মুচকে হাসতে থাকে। তন্নি ইশারা করে বলে পরে ওকে সব বুঝিয়ে পড়বে। তন্নিও তাই কথা বাড়ায় না। তুর্যকে ডাক্তার অনেক ঔষধ দিলেন, আর ওকে কমপ্লিটলি বেড রেস্ট নিতে বলেছে। ওর হাতটা একটু নড়াচড়া করতে বারণ করেছে। গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো তুর্য, শ্রাবণী, তন্না, তিন্নি আর তন্নি। নীরবতা ভেঙে তন্নি বলল, কোথায় যাবে তোমরা? হোটেলে যাব। তোমরা যে আমাদের উপকার করেছো তা কোনোদিনই ভুলবো না। চিরজ্ঞানী হয়ে থাকলাম আমরা। কি বলছেন? এটা তো আমাদের দায়িত্ব ছিল। আসছি, ভালো থাকবেন। শুনুন। তুর্য ঘুরে ওর দিকে তাকালো। ঠিকমতো ওষুধ খাবেন আর সম্পূর্ণ রেস্টে থাকবেন, আর 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 নিজের যত্ন নেবেন। এখানে তন্নির খটকা লাগে। তার মানে তিন্নিও সামথিং সামথিং ভাবতেই তন্না একটা রহস্যময় হাসি দিল। ওরা চলে যাবে ভাবতেই তন্নি আর তন্না মন খারাপ হয়ে গেল। শ্রাবণীর মুখটা মলিন হয়ে গেছে। আমাদের মানা নায়িকা তো কারো মন খারাপ দেখতে পারে না, তাই একটা সিদ্ধান্ত নিল। দুর্জয় শ্রাবণী যে গাড়িতে উঠে যাবে তার আগে তন্নি বলল, একটা কথা বলি? সবাই ওর দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? বলবো কি বলবো না? সবাই একসাথে হ্যাঁ বলে। তোমরা যদি কিছু মনে না করো তবে তোমরা আমাদের বাসায় যেতে পারো। না না, তা হয় না। ভাইয়া একদম ঠিক বলেছে। না না, কেন?
আমরা কি আপনাদের নিয়ে গিয়ে মেরে ফেলবো নাকি? দেখুন, মারার হলে কিন্তু এখানে মেরে ফেলে চলে যেতে পারি। আসছে নানাকে ডাকতে। ওর ভেঙচি কাটা দেখে তুর্য খানিকটা হাসলো। তোমার ভাইয়া ঠিক বলেছে। শুনি, সবাইকে তোমার ভাইয়া নানা বানালো, মেল ফিমেল কাউকে বাদ দিল না নাতি হওয়া থেকে। ওদের কথার প্যাঁচ ধরা দেখে তুর্য শ্রাবণী দুজনে হেসে দিল। তখনই তন্নি বলল, দেখো, তোমরা তো হোটেলে যাবা, সেখানে তো তোমাদের দেখে রাখার মতো কেউ নেই, আর অপরিচিত জায়গা, তুমি অসুস্থ আর শ্রাবণী একলা। যদি গতকালের মতো কিছু হয়, তাছাড়া তোমাদের অসুবিধাও হতে পারে। আর ভাইয়া যেহেতু অসুস্থ, তো ট্যুরটা এনজয় করতে পারবে না। তার চেয়ে আমাদের সাথে কিছুদিন থেকে বাসায় এনজয় করবে, দেন একটু সুস্থ হলে তোমরা হোটেলে চলে যাবে। বাহ, তুমি তো অনেক ভালো আইডিয়া দিলে। তাহলে তো থাকাই যায়, তুই কি বলিস? থাকাই যায়, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি গাড়িতে না, বাইকে যাব। আমিও বাইকে যাব। আরে আপনার এই অবস্থা আর আপনি বলছেন বাইকে যাবেন? যান, গাড়িতে গিয়ে বসুন। না, যাব না, যেতে হলে বাইকেই যাব। ব্যথা পেলে আমার কি? আরে আজব, বাইকে উঠলে কেউ ব্যথা পায় নাকি? তোমার যেহেতু ভাইয়াকে নিয়ে এত চিন্তা, তবে তোমার বাইকে করেই ভাইয়া যাবে, আর তুমি স্লো মোশনে বাইক চালাবে। কি এবার হলো তো? কথাটা শোনা মাত্র তুর্য আর তিন্নি পারলে এখন লুঙ্গি নাচ দেয়। তন্নি, আমি তোমার সাথে যাব। পাশে তাকিয়ে দেখে তন্নার মন খারাপ হয়ে গেছে। এখন শ্রাবণী বা কিভাবে বলবে যে আমি তন্নার সাথে যাব? ব্যাপারটা খারাপ দেখায়। তবে কেন যেন শ্রাবণীও তন্নার সাথে যেতে চায়। আসলে আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমায় এখনই যেতে হবে। শ্রাবণী, তুমি কিছু মনে না করলে ওর সাথে আসতে পারো? তোমার কি কোনো সমস্যা হবে ওর সাথে আসতে? না না, সমস্যা হবে কেন? আচ্ছা, আমি তার সাথেই আসব। তাহলে আমি আসি। বলেই তান্না আর তিন্নিকে চোখ টিপ দিল, আর তিন্নি চলে গেল। অস্পষ্ট স্বরে বলে ওঠে, ইয়েস। তুর্য তিন্নির বাইকে উঠল, তারপর বাইক স্টার্ট দিয়ে চলে গেল। কি ম্যাম সাহেব, দাঁড়িয়ে থাকবেন নাকি যাবেন? যাওয়ার জন্যই তো দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে না থেকে আমার বাইকে আপনার চরণের ধুলো দান করুন। তথাস্তু। ও গিয়ে বাইকে উঠে বসে। তান্না বাইক স্টার্ট দিয়ে সোজা ওদের বাসা থেকে রওনা না দিয়ে উল্টো পথে পাড়ি জমালো। উনি বাসায় গিয়ে তুর্য আর শ্রাবণীর জন্য রুমের ব্যবস্থা করলো। যদিও ওদের বাসায় অনেকগুলো রুম রয়েছে, কিন্তু এখানে না থাকায় ধুলো জমে গেছে, তা পরিষ্কার করিয়েছে। তারপর ওদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করলো। তিনি বাইক পার করে তুর্যকে বাসায় ঢুকালো। ওরা আসবে তাই তন্নি মেইন ডোর খুলে রেখেছিল। ওরা গিয়ে সোফায় বসে। কেমন হলো তোমার বাইক জার্নি? কখনো সাইকেল স্লো মোশনে চালিয়েছো? কেন? হেঁটে যাওয়া মানুষ থেকে একটু জোরে আর সাইকেলে আসতে যেভাবে চলে, আমি তো কনফিউজ ছিলাম এই বাইক নাকি সাইকেল। সত্যি মানতে হবে তিনি অনেক ভালো বাইক ড্রাইভার। ওরা কোথায়? দেখো, আরো কয়েক ঘন্টা পরে আসে। তোমরা গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের খাবার দিচ্ছি। রহিম চাচা, তুর্য ভাইয়াকে রুমটা দেখিয়ে দাও। ওরা চলে গেল, কিন্তু ভুলবশত তুর্যর ফোন সোফায় ফেলে যায়। তখনই তুর্যর ফোন আসে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে শ্রাবণ নামে কেউ ফোন দিয়েছে। তন্নি ফোন রিসিভ করে না, কিন্তু ফোন তো বারবারই বেজে যাচ্ছে। কারো ফোন রিসিভ করা ঠিক না, কিন্তু যদি কোনো জরুরি ফোন এসে থাকে? তাই ও কোনো কান্না দিয়ে তুর্যের রুমে যায়, কিন্তু তুর্য রুমে ছিল না। তখন তুর্য বাথরুমে ছিল, তাই বাধ্য হয়ে তন্নি ফোন রিসিভ করে। তন্নি কিছু বলার আগেই শ্রাবণ বলা শুরু করলো, একটা ফোন রিসিভ করতে এত সময় লাগে? কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। কথা বলছিস না কেন? আমি তন্নি। তন্নি? কিন্তু তন্নি কোথা থেকে আসবে? তুমি তন্নি না, তুমি আমার হ্যালুসিনেশন মাত্র। গত 2 দিন ধরে তোমার জন্য আমি ঘুমোতে পারছি না, আমি কোনো কাজে মন দিতে পারছি না। তাই তুমি আমার স্বপ্নে বা কল্পনায় দয়া করে এসো না। ওই দিন তুমি স্বপ্নে আমাকে বলেই থেমে যায়। তন্নি অবাক হয়ে গেল। যতটা অবাক হলে মানুষ বাক্যরুদ্ধ হয়ে যায়,
ঠিক তার চেয়ে বেশি অবাক হয়েছে ও কিভাবে একজনের স্বপ্নে বা কল্পনায় যেতে পারে। লোকটার মাথাটা নিশ্চয়ই গেছে। ওপাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে আমি আবার বলতে শুরু করলাম, ওই দিন স্বপ্নে তুমি আমাকে নদীর পানিতে চোবাচ্ছ। তোমার জন্য আমার ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল হয়ে গেছে। তুমি আমার স্বপ্নে এসো না কখনো। তুমি আমাকে আমার রুম থেকে বের করে দিয়েছ। কখনো টাকা না দেওয়ায় পাবলিক গিয়ে গণধোলাই দিয়েছে। এই আজই দেখো তুর্যর ফোন দিয়ে কথা বলছো, কিন্তু ওরা তো কক্সবাজার গেছে, সেখানে তুমি কিভাবে যাবে? সো প্লিজ ওসব বলে দিয়েছে। তন্নি তো অবাকের উপর অবাক হচ্ছে, নিজেকে সামাল নিয়ে বলল, দেখুন আমি তন্নি, আর এটা আপনার হ্যালুসিনেশন না, এটা বাস্তব। আপনি একটা ভালো সাইকোলজিস্ট দেখান। বলেই ফোন কেটে দিয়ে তন্নি পিছনে ঘুরে দেখে তুর্য দাঁড়িয়ে আছে। তা দেখে ও তুর্যের ফোনটা এগিয়ে দেয়। তুর্য কিছু বলার আগেই তন্নি বলল, শ্রাবণ নামে একজন ফোন দিয়েছিল। কিছু বলেছে? না, আমি তোমার খাবার রুমে পাঠিয়ে দিচ্ছি। তন্নি চলে যায়। তুর্য আমাকে ফোন দেয়। তারপর নদীর পাড়ে গিয়ে তান্না বাইক থামায়। নামো। শ্রাবণী তন্নার কথা মতো নেমে দাঁড়ায়। তন্না বাইক থেকে নেমে নদীর দিকে কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়ায় আর নদীর ঢেউ দেখতে থাকে। শ্রাবণীও তান্না থেকে 2-3 হাত দূরত্বে দাঁড়ায়। তান্না শ্রাবণীর দিকে এক নজরে তাকায়, আবার সামনের দিকে তাকায়। নীরবতা ভেঙে শ্রাবণী বলল, আমাদের তো বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে কেন এসেছি? কেন ভালো লাগছে না? ভালো কেন লাগবে না, কিন্তু ওরা সবাই চিন্তা করবে। তার মানে ভালো লাগছে? অবশ্যই ভালো লাগছে। তান্না কিছু না বলে শ্রাবণীর দিকে এগিয়ে যায়। তান্নাকে এগিয়ে আসতে দেখে শ্রাবণী অনেক ভয় পেয়ে যায়। হঠাৎ করে তান্না অনেকটা কাছে আসায় শ্রাবণীর চোখ বন্ধ করে ফেলে। তান্নার চুলের ক্লিপটা খুলে নদীতে ফেলে দেয়। তারপর তান্না ওর কানের কাছে আসে। এখন তোমাকে সুন্দরী লাগছে, খোলা চুলে তোমাকে অপসরি অপসরি লাগে। তান্নার কথা শুনে শ্রাবণীর চোখ খোলে। তান্নার গরম নিঃশ্বাস আর ওর কথা শুনে শ্রাবণী পুরো ফ্রিজ হয়ে যায়। তান্নার চোখ মুখের অবস্থা থেকে মুচকে মুচকে হাসছিল। এই হাসিটা দেখে কেন যেন শ্রাবণী লজ্জা পায়। শ্রাবণী লজ্জা মহামুখ থেকে তন্না আবার ক্রাশ খায়। শ্রাবণী অস্পষ্ট স্বরে বলে উঠল, আমি বাসায় যাব। এই কথাটা তান্নার মোটেও ভালো লাগে না। তাই শ্রাবণীর সাথে আর কোনো কথা না বলে ওকে নিয়ে বাসায় চলে যায়। হ্যাঁ শ্রাবণ বল। একটু আগে তো তোর ফোন রিসিভ করেছিল। কই রিসিভ করেনি তো কেউ। এখন যদি বলি তন্নি ফোন দিয়েছিল, তবে তন্নি আমার সাথে কিভাবে এলো, ওকে কোথায় পেলাম, ও কক্সবাজারে এলো কিভাবে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মুড নেই, তাই ব্যাপারটা লুকিয়ে নিলাম। তার মানে ওটা আমার হ্যালুসিনেশন ছিল, কিন্তু ফোন রিসিভ করার পরই তো আমি কথা বললাম। উফ, কি হচ্ছে এসব আমার সাথে? তন্নি কল্পনা আমাকে ঠিক বলেছে, আমাকে সাইকোলজির সাথে যোগাযোগ করতে হবে মনে হয়। কি হলো, কথা বলছিস না কেন? তেমন কিছু না। আচ্ছা, গতকাল পৌঁছে তোদের ফোন দেওয়ার কথা ছিল, কিন্তু দিলি না কেন? শ্রাবণ, হয়েছে কি, আমরা অনেক ক্লান্ত ছিলাম, কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই, একদম ভুলে গেছি, সরি ইয়ার। আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু আম্মু বললো কোনো বিপদ হয়েছে, তাই তোরা কেউ ফোন দিসনি, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন ফোনটা কি? শ্রাবণের খেয়াল রাখিস। ডোন্ট ভেরি। না, সেটাই তো ভয়ের। কি বলতে চাইছিস? আমি ওর খেয়াল রাখতে পারবো না? অপমান করছিস? তোর মান থাকলে তোকে অপমান করব। তোকে তো আমি। ওকে ওকে, রিল্যাক্স, আই এম জাস্ট কিডিং ব্রো। বাই বাই। কথা বলা শেষ, যে রুম থেকে বের হতে যাব তখনই দেখি তন্নি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আসবো? আরে কি অনুমতি নিচ্ছ, এসো। আপনার জন্য স্যুপ নিয়ে এসেছি। শ্রাবণী এসেছে? এসেছে। ওকে একটু ডেকে দেবে? অ্যাকচুয়ালি আমার ডান হাতটা ইনজুরি, আমি তো খেতে পারবো না, তাই ও যদি আমাকে একটু খাইয়ে দিত। কথাগুলো শুনে তিন্নির খারাপ লাগে। যতই হোক, ওকে বাঁচাতে গিয়েছ তুর্যর এরকম অবস্থা, তাই ও শ্রাবণীকে না ডেকে তুর্যর পাশে বসে চামচ দিয়ে স্যুপ খাইয়ে দিতে থাকে। আরে আরে কি করছো তুমি? শ্রাবণী এসে খাইয়ে দেবে, তুমি একটু ওকে ডেকে দাও। শ্রাবন্তী এইমাত্র বাসায় এসেছে, ও তো সকাল থেকে কিছু খায়নি, এমনিতেও গতকাল ঠিকমতো ঘুমাতেও পারেনি। এখন কিছু খেয়ে ওর রেস্ট নেওয়া দরকার। তাছাড়া আমার মনে হয় না
আমার হাতে আপনার খেলে খুব বেশি একটা সমস্যা হবে। কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। তিনি তুর্যকে খাইয়ে দিচ্ছিল। তুর্যর কাছে এটা সম্পূর্ণ আলাদা অনুভূতি। তখনই শ্রাবণী ওদের রুমে তুর্যকে দেখতে ঢুকবে। দরজার সামনে এসে দেখে তিনি তুর্যকে খাইয়ে দিচ্ছে, আর তুর্য আনন্দের সাথে খাচ্ছে। শ্রাবণীকে দেখে তুর্য ইশারায় চলে যেতে বলে। শ্রাবণীও চলে যায়। সারাদিনে কেউ আর বাসা থেকে বের হয় না। শ্রাবণীর সাথে তন্না একটা কথা বলে না, যদিও শ্রাবণী অনেকবার কথা বলতে গেছে, কিন্তু তন্না ওর সাথে কোনো কথাই বলে না। তান্নার এই কাজটা ওর মোটেও ভালো লাগে না। কি এমন করেছিল যে তান্না ওর সাথে কথা বলছে না? সারাটা দিন ওর মন খারাপ করে কাটে। তান্নাও বা কেন শ্রাবণীকে নিয়ে ভাবছে? কেন ওর জন্য কিছু অচেনা নতুন অনুভূতি হচ্ছে? এই অনুভূতি আগে তো কখনো হয়নি। এই অনুভূতির কি নাম দেওয়া যায়? ভালোবাসা নাকি ভালো লাগা? এগুলো ভেবে ওর দিন পার করে দেয়। তিন্নি আর তুর্যর কথা কি বলবো? তিন্নি আর তুর্যর কেয়ারিং শেয়ারিং করে পার করে। তিন্নির কেয়ার তুর্যর অনেক ভালো লাগে। মা এবং চাচি ছাড়া এই প্রথম কেউ ওরা তো কেয়ার করলো। তুর্য সবসময় চাইতো ওর জীবনে এমন একজন আসুক যে ওর মায়ের মতো আগলে রাখবে। তিনিও ঠিক সেই রকম, যাকে ও এতদিন খুঁজছিল। তন্নি গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত তান্না আর তিন্নির ব্যাপারে সব বলে ওর বাবাকে, আর সেটা নিয়ে তো ওর বাবা অনেক এক্সাইটেড। তন্নি ও শ্রাবণী বলা কথাগুলো ভাবছিল। সন্ধ্যায় সবাই হালকা নাস্তা করলো, তারপর সবাই আড্ডা দিচ্ছিল। আড্ডায় শ্রাবণী আর তানা তেমন কোনো কথা বলেনি, শুধু হ্যানা ছাড়া আর কিছুই বলেনি। বিষয়টা আর কেউ খেয়াল না করলেও তন্নি ঠিকই করেছে। তান্না বসে বসে আকাশ দেখছিল। তখনই অনুভব করে কেউ ওর কাঁধে হাত রেখেছে। তাকিয়ে দেখে তন্নি। মন খারাপ ভাইয়া? না। কি হয়েছে? আজ কারোর সাথেই কথা বললে না, কোনো সমস্যা? কিছু প্রশ্নের উত্তর খুঁজছি বাবু। কি প্রশ্ন? বলবো, তার আগে গিয়ে আমার জন্য কফি নিয়ে আয় বাবু। ভাইয়া তুমি সব সময় এমন করো। দাঁত। একটু পর তন্নি কফি নিয়ে হাজির হয়। আচ্ছা বাবু, 2-1 দিন কাউকে ভালোবাসা যায়? 2-1 দিন তো অনেক বেশি সময়। ভালোবাসতে কয়েক মুহূর্তই যথেষ্ট। জানো হুমায়ুন আহমেদ কি বলেছেন? ভালোবাসা বাসির জন্য অনন্তকালের প্রয়োজন, এক মুহূর্তেও যথেষ্ট। তা তুমি প্রেমে পড়েছ নাকি? বলে হাসতে থাকে, আর তার না ওর দিকে ভ্রু কুঁচকে তাকায়। সেই উত্তরগুলো খুঁজছি। তবে শ্রাবণী আমার কাছে থাকলে না আমি অন্যরকম কিছু ফিল করি, যা আগে কখনো হতো না। আমি ওর অনুপস্থিতিতে টের পাই, আর ওর সব কিছু আমার ভালো লাগে, ওর সব কিছু আমাকে টানে। অবশেষে আমার ভাই প্রেমে পড়লো। আব তো গয়া। জানিস ওর লজ্জা মাখা মুখটা না এত সুন্দর যে তোকে বলে বোঝাতে পারবো না। তুমি যেভাবে ড্যাব ড্যাব করে তাকাও, লজ্জা তো পাবে। লজ্জা থেকে প্রেম। লজ্জা থেকে প্রেম হয়? এটা জানা ছিল না। রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, ঝগড়া থেকে প্রেম হয়, অপমান থেকে প্রেম হয়, তেমনি লজ্জা থেকে হয়। তোর কথাই মনে হচ্ছে সব কিছু থেকে প্রেম হয়। হয় না কি থেকে সেটা বল। দেখো আমার ধারণাকে উল্টাপাল্টা কিছু বলবে না। আচ্ছা বাদ দে, এখন বল। ওকে এখন বলে দেব? এত তাড়াহুড়োর কি আছে? আই হ্যাভ আ প্ল্যান। তারপর তান্নাকে সবকিছু বুঝিয়ে দেয়। ওরা আরো কিছুক্ষণ কথা বলে নিচে চলে যায়। নিচে যাওয়ার পর তিন্নি আমাদের খেতে ডাকলো। আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম, শুধু তুর্য বাদে। খাবার খেতে খেতে, শ্রাবণী তুমি তো আমাদের ভার্সিটিতে পড়ো, আমি তোমাকে ভার্সিটিতে দেখেছিলাম। আমি তোমাদের চিনি। আচ্ছা গতকাল কারা তোমাদের উপর আক্রমণ করেছিল? তুষার নামে একটা বখাটে ছেলে আমাকে রোজ ডিস্টার্ব করতো। হয়তো তুষার এসব করিয়েছে। এইসব বাদ দাও তো, যা হবার হয়ে গেছে। তান্না কোনো কথা বলে না। অতঃপর সবাই খাবার শেষ করে, তবে শ্রাবণী এক্সপেক্ট করছিল হয়তো তান্না ওকে কিছু বলবে, কিন্তু তেমন কিছুই হলো না। মন খারাপ করে আবার শেষ করে রুমে চলে যায়। রুমে যাবার আগে শ্রাবণী তুর্যকে খাইয়ে আসতে চেয়েছিল, কিন্তু তিন্নি বলেছে ও খাইয়ে দেবে, তাই ও আর কথা বাড়ায়নি। তন্নি ফিরে আছো? কিছু লাগবে ভাইয়া?
না, কিছু বলতাম আর কি। হ্যাঁ বলো। আসলে আমার তিন্নিকে অনেক ভালো লাগে, তুমি আমাকে হেল্প করবে? কি হেল্প লাগবে বলো। আমি ওকে প্রপোজ করতে চাই, তুমি এই বিষয় নিয়ে আমাকে একটু হেল্প করবে? করব, কিন্তু ও যদি রিজেক্ট করে? করবে না, আমি ওর চোখে আমার জন্য ফিলিংস দেখেছি, যেটা আমি ফিল করি। আমার বিশ্বাস আছে ও সেটা ফিল করে। আচ্ছা, দেখা যাক। দুদিন পর, এই 2 দিন তুর্য অনেকবার চেষ্টা করে তিন্নিকে নিজের মনের কথা বলার, কিন্তু চেয়েও বলতে পারেনি, কারণ ওর ভিতরে একটা জড়তা কাজ করে। তিনি যখন ওর কাছে আসতে চায়, তখন ওর পেটের মধ্যে যত কথা থাকে তা গলা অব্দি এসে আটকে যায়। আজকে তুর্য নিজে মনে মনে ঠিক করে নিয়েছে, যেভাবে হোক আজ ও তিন্নিকে ওর মনের কথা বলবে। এসব সমুদ্রের ধারে বসে বসে ভাবছে। তুর্যর কেয়ারিং শেয়ারিংগুলো আমাকে অনেক মুগ্ধ করে। আচ্ছা, আমি যেটা ফিল করি তুর্য কি সেটা ফিল করে? আচ্ছা, তুর্যর জীবনে কি অন্য কেউ আছে? না না, থাকলে নিশ্চয়ই আমাকে এসব বলতো। এসব ভাবতে আনমনে হাঁটছি। হঠাৎ তুর্য তিন্নিকে দেখতে পেয়ে ডাক দিল আর মনে মনে বলল, আজ যদি তুই না বলতে পারিস তুর্য, তবে আর তোর প্রেম করা লাগবে না। কাম অন তুর্য, তোকে আজ পারতেই হবে। আপনি এখানে? আসলে কি হয়েছে? আপনাকে এত নার্ভাস দেখাচ্ছে কেন? 1 মিনিট দাঁড়াও, আমি আসছি, এইখানেই দাঁড়িয়ে থেকো। তুর্য একটা দোকানে গিয়ে সামনে গেল আর ভাবতে থাকলো কি দিয়ে তিন্নিকে প্রপোজ করা যায়। ওর চোখ পড়ল মুক্তোর সহ একটা ঝিনুকের উপর। ও ভাবলো এটা দিয়ে তিন্নিকে প্রপোজ করবে। ঝিনুকটা কিনে নিল। ওটা পিছনে লুকিয়ে তুর্য তিন্নির কাছে গেল। কোথায় গিয়েছিলেন? তুর্য কোনো উত্তর না দিয়ে তিন্নির সামনে হাঁটু করে বসে পড়ল আর বলল, দেখো তিন্নি, এই ঝিনুকটার সৌন্দর্য ঠিক এই মুক্তোটার জন্য। যদি এইখানে মুক্তোটা না থাকতো তবে সাধারণ ঝিনুকের মতোই দেখাতো। ঠিক তেমনই আমার সাধারণ জীবনে একটা মুক্তোর মতোই একজনকে চাই। তুমি কি আমার জীবনে সেই মুক্তোটা হবে? আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? তুর্য চোখে এভাবে প্রপোজ করবে এটা ওর ভাবনার বাইরে ছিল। তুর্যর এসব আবেগময় কথা তিন্নির চোখের কোণাগুলো ভিজে গেল। ইয়েস, আই ডু। তুর্য খুশিতে তিন্নিকে জড়িয়ে ধরে। তারপর তিন্নির দুগালে হাত রেখে কপালে একটা কিস করলো। তারপর বলল, ওয়েলকাম টু মাই লাইফ। তিন্নি ওর কথা শুনে মুচকে এসে আবার জড়িয়ে ধরল। এই 2 দিনে শ্রাবণীর সাথে তান্না একটা কথা বলেনি, যা শ্রাবণীর কাছে অনেক অসহ্য লেগেছে। তান্নার ইগনোর করাটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তান্নার উপর আরও খুব রাগ হলো। নিজের রাগকে সামলাতে না পেরে শ্রাবণী তান্নার রুমে চলে গেল। গিয়ে দেখে তান্না বই পড়ছে। শ্রাবণীর উপস্থিতি টের পেয়ে এক নজরে শ্রাবণীর দিকে তাকিয়ে আবার বই পড়ায় মনোযোগ দিল তান্না। তান্নার এই কাজ থেকে শ্রাবণীর মেজাজটা অনেক বিগড়ে গেল। তারপর নিজেকে কন্ট্রোল করে বলল, আপনি এমনটা কেন করছেন? তান্না ওর কথার উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলে শ্রাবণীর শার্টের কলার ধরে বলল, এই, আমি আপনার কোন পাকা ধানে মই দিয়েছি যে আপনি আমার সাথে কথা বলেন না? কে হয় আপনার? আমাদের মধ্যে কি সম্পর্ক? আমার সাথে কথা না বললে আপনার কিছু যায় আসে যে এইভাবে কথা বলছেন? শ্রাবণীর চোখ ছলছল হয়ে আসছে। সত্যি কি আমি আপনার কিছু হই না? আমাদের মাঝে কি কোনো সম্পর্ক নেই? কোন সম্পর্কের কথা বলছেন? 2-1 দিনের পরিচয়ে কি কোনো সম্পর্ক হয়? 2-1 দিন বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তো আমার কাছে স্পেশাল। সেটা হোক 2-1 দিনের। আপনার প্রতি আমার ফিলিংস, এর কি কোনো মূল্য নেই? আপনি আমার ফিলিংসগুলো বোঝেন না, নাকি বুঝেও না বোঝার ভান করছেন? যদি ভান করে থাকেন তবে শুনুন, আই লাভ ইউ সো মাচ অ্যান্ড আই নিড ইউ, ড্যাম ইট। বলে শ্রাবণী চলে গেল। আর তান্না ভাবতেই পারেনি শ্রাবণী এত সহজে ভালোবাসি কথাটা বলে দেবে। রুমের মধ্যে মুসফিগুরের নাগিন নাচতে লাগলো। নাচতে নাচতে তন্নিকে ফোন দিয়ে বলল, বাবু রে, আমি তো ওয়ার্ল্ড কাপ জিতে গেছি। শ্রাবণ একজন সাইকোথেরাপিস্টের সামনে বসে আছে। শ্রাবণের সমস্যা হলো তন্নি। শ্রাবণ যেখানে সেখানে তন্নিকে দেখতে পায়, আর তন্নি উপর থেকে এক এক সময় এভাবে অ্যাটাক করে। এই কথাগুলো কোনোভাবে মেনে নিতে পারছে না। ও অনেক অস্বস্তি ফিল করছে। এখন কি করবো আঙ্কেল? সবই তো শুনলাম,
কিন্তু তুমি এটা হ্যালুসিনেশন বলছো শ্রাবণ, কিন্তু আমার তা মনে হয় না। মানে কি আঙ্কেল? আমার অন্য কিছু মনে হচ্ছে। প্রিয় মানুষের মৃত্যুর পর সেই মানুষের নানা শব্দ আমাদের কানে আসে, কখনো দেখতে পাই, তাদের অনুভব করা, হাওয়ার কোনো ব্যক্তির সাথে কথা, কেউ না দেখলেও ওই ব্যক্তি কাউকে দেখছেন, তার সাথে কথা বলছেন। এগুলো হ্যালুসিনেশনের কারণ হলেও তোমার ক্ষেত্রে এটা ব্যতিক্রম। তন্নির কাজগুলোর প্রতি তুমি অনেক অ্যাট্রাকটিভ। তোমার মধ্যে তন্নিকে নিয়ে অনেক অদ্ভুত অদ্ভুত ধারণা আছে। আঙ্কেল, তন্নি নিজেই তো অদ্ভুত। ওর কাজগুলো তোমাকে অনেক টানে। যেদিন তোমার কাছ থেকে টাকা নিয়েছে ওই দিন তুমি ওর কাছ থেকে অন্যরকম বিহেভিয়ার এক্সপেক্ট করেছিলে, কিন্তু সেটা হলো না বলেই তুমি ওকে নিয়ে অনেক ভেবেছো। আর এই ভাবনা চিন্তাগুলো তোমার মনে তন্নিকে একটা রূপ দিয়েছে। সেই রূপটা নিয়ে তোমার সাথে যা ঘটছে তা শুধু কল্পনা, এর বাস্তবের সাথে কোনো মিল নেই। আর কল্পনাগুলোকে ভাবছে তুমি সত্যি সত্যি এমনটা হচ্ছে। এখন কি করতে হবে আঙ্কেল? আমি ওকে সহ্য করতে পারছি না। পার্সোনালি তোমাকে বলছি, এটা চিকিৎসার জন্য না, কিন্তু তোমার ভালোর জন্য। তুমি তন্নির সাথে দেখা করো, কথা বলো। ও মানুষদের কাছে টাকা নিয়ে কি করে, ওর এই অদ্ভুত আচরণের কারণ কি জানতে চেষ্টা করো। ওর ব্যাপারে তুমি অনেক কৌতূহলী। এগুলো জানলে আই হোপ তুমি ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ আঙ্কেল, বাই। মোস্ট ওয়েলকাম, বাই, সি ইউ এগেন। সেখান থেকে বেরিয়ে এসে আমি একটা দীর্ঘশ্বাস দিলাম। আমি ভাবছি আঙ্কেল ঠিক বলেছে, প্রয়োজনের থেকে বেশি আমি তন্নিকে নিয়ে ভেবেছি। তারপর আমি তুর্যকে ফোন দিলাম, আর সে কক্সবাজার যেতে পারবে না বলে দিলাম, কারণ তাকে এখন তন্নিকে খুঁজে বের করতে হবে। তন্নিকে তার প্রয়োজন। তন্নি আর তুর্য বাসায় ফিরেছে। তন্নি তুর্য আর তিন্নিকে শ্রাবণী আর তন্নার কথা জানালো। তিন্নিও তুর্যর কথা বলল। ওরা সবাই অনেক খুশি। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। শ্রাবণী কোথায়? রেগে মেগে তোমার বোন রুমে চলে গেছে। কি রাগ রে বাবা, বোমার প্রয়োজন নেই। বোমার আঘাতে যা হবে তার চেয়ে দ্বিগুণ তোমার বোনের রাগের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। রাগ দেখালে হবে, খরচ আছে। যাও গিয়ে রাগ ভাঙাও। তান্নার শ্রাবণীর রুমে গিয়ে দেখে শ্রাবণী রুমে নেই। ব্যালকনিতে উকি দিয়ে দেখে আকাশের দিকে তাকিয়ে আছে। তান্না গিয়ে শ্রাবণীর পাশে দাঁড়ায়। শ্রাবণীর মুখের দিকে তাকিয়ে দেখে ও আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদছে। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। আর যদি কষ্ট না পেত তবে শ্রাবণী জয়কে ভালোবাসে এটা বলতো না থ্যাংক ইউ বাবু। ওই দিন রাতে ছাদে তন্নি তন্নাকে শ্রাবণীর সাথে কথা বলতে বারণ করেছে। যদি শ্রাবণী ফিলিংস থেকে থাকে তবে তন্নার কিছু করতে হবে না। শ্রাবণী নিচেই তন্নার কাছে আসবে। তান্না ওর পাশ থেকে সরে দুপা পিছিয়ে যায় আর পিছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ কেউ জড়িয়ে ধরায় অনেকটা ভয় পেয়ে যায় শ্রাবণী। পিছন করে থাকে তান্না, তাই তান্নাকে কিছু না বলে রুমে চলে যেতে নেয়। তখন তান্না ওর হাত ধরে। কথা বলবে না? কে হই আমি আপনার যে কথা বলবো? কি সম্পর্ক আমাদের যে কথা বলবো? আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছ? নট ব্যাড লাইক দিস। এই কি করছেন? বারবার লুচুর মতো জড়িয়ে ধরছেন কেন? তোমার বয়ফ্রেন্ড তোমাকে জড়িয়ে ধরেছে আর কি বললে আমি লুচ্চু? বয়ফ্রেন্ড? কে কার বয়ফ্রেন্ড? লুচুকে তো লুচু বলবেই। কিছুক্ষণ আগে কি একজন ভালোবাসি বলেছিল, আমি তার বয়ফ্রেন্ড। মোটেও কেউ ভালোবাসি বলেনি। তাহলে আমি ভুল করে চলে এসেছি। আচ্ছা আমি যাই। যে বলেছে তাকে খুঁজে দেখি গিয়ে, কারণ তাকেও আমি ভালোবাসি বলতে এসেছিলাম। বলি তানা চলে যাচ্ছিল, তখনই শ্রাবণীকে ওকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ মাই লেডি। আই লাভ ইউ মাই প্রিন্স। থ্যাঙ্কস তন্নি। থ্যাঙ্কস দিলে হবে না, এই পেতনিকে আমাদের বাসা থেকে নিয়ে যেতে হবে, তাও তাড়াতাড়ি। তোমাদের থেকে পেতনিকে নিয়ে আমার ঘাড়ে চাপাচ্ছি, নিতে একটু সময় লাগবে তো। কি বললে আমায়? এই রে তুর্য, কোথায় কি বলতে হয় তাও জানিস না। কি বিড়বিড় করছো? নাথিং, আই এম জাস্ট জোকিং বেবি। তাহলে পেতনি বললে কেন? না বেবি, আমি তোমাকে কত ভালোবাসি। আমি কি তোমাকে পেতনি বলতে পারি না? তারপর তিন্নি বলল, আর গ্যাস দিতে হবে না। তুমি আমার ভালোবাসার আবেগকে গ্যাস বলছো? এই তোমার ভালোবাসা? একদম আমার ভালোবাসা নিয়ে কথা বলবে না, নইলে। না হলে কি করবে?
নইলে তোমার সাথে ব্রেকআপ করে দেবো। তন্নি ওদের ঝগড়া করতে দেখে চলে গেল। ব্রেকআপ করবে? আচ্ছা করো। তা না হয় করব, কিন্তু তুমি এগিয়ে আসছো কেন? কেন এসেছি বলতো? আমি কি করে বলবো? তুর্য কোনো কথা না বলে তিন্নির দিকে এগিয়ে গেল। কি কি করতে চাইছো বলো তো? তুর্য কোনো উত্তর না দিয়ে ওর অনেকটা কাছে চলে গেল। বলা বাহুল্য ওদের মাঝে 1 ইঞ্চি দূরত্ব নেই। তুর্য তিন্নির কানের কাছে গিয়ে স্লোলি ভয়েসে বলল, দেখবে আমি কি করতে চাইছি প্রিন্সেস? তুর্য শীতল কণ্ঠ তিন্নিকে স্তব্ধ করে ফেলেছে। তুর্য তিন্নিকে, আরে ভাই রোম্যান্স করছে ওদিকে, আমরা নাই বা গেলাম। বিকালে তান্না শ্রাবণীকে নিয়ে ঘুরতে যাবে। শ্রাবণীকে রেডি হতে বলে তান্না রেডি হতে গেল। তান্না রেডি হয়ে বারবার আয়নায় নিজেকে দেখছে। তখনই তনি এন্ট্রি নিল তান্নার রুমে। নিজেকে দেখে তো মুগ্ধ হয়ে গেছিস। পুরুষ মানুষকে বেশিক্ষণ আয়নায় নিজেকে দেখতে হয় না, চরিত্র খারাপ হয়। এখন জুতা পর। বাবুই, তুই কি বলতে চাইছিস? আমি এতক্ষণ আয়না দেখছি, এখন আমার চরিত্র খারাপ হবে? বলতে পারি না, তবে হুমায়ুন আহমেদ এটা তার উপন্যাসে উল্লেখ করেছিল। তুই এটা বিশ্বাস করিস? তুমি কি এই কথাটা নিয়ে সিরিয়াস? যেটা জানতে চাইছি সেটা বল। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। কি বুঝলা? বাবুই, তুই কি সোজা উত্তর দিতে পারিস না? এত ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিস কেন? শ্রাবণী রেডি হয়ে গেছে, তোমার জন্য অপেক্ষা করছে, তাই ডাকতে এলাম। আর সোজা উত্তর দিলে প্রশ্নদাতার মধ্যে কোনো অ্যাট্রাকশন কাজ করে না, তাই দেয় না। তান্না কথা বাড়ায় না। তান্না বুঝে গেছে গত কয়েকদিন ধরে বোরিংনেসের জন্য তন্নি সাহিত্য চর্চা করছে, উপন্যাস পড়ছে, হয়তো কবিতাও কিছু লিখেছে। তাই ওর কথায় এখন কাব্যিক কাব্যিক ভাব। নিচে গিয়ে দেখে তন্নি, তিন্নি, তুর্য এবং শ্রাবণী দাঁড়িয়ে আছে। ওকে নামতে দেখেই, কি ভাইয়া এত সময় লাগে কেন তোমার? ওই চুপ কর তো, সময় আছে বলেই তো সময় লেগেছে। শুধু শুধু এটা নিয়ে ফ্যাচ করিস না তো। আমি ফ্যাচ করি? এটা তুমি বলতে পারলে? একবার যাওয়া যাক। তন্নি চল। ও শিট, তা না, এই মিস্টেকটা তুই করলি কিভাবে? বাবুকে তুই একবারও ঘুরতে যাওয়ার জন্য বললি না, এখন বাবু তোকে কি ভাববে? ইটস বিগ মিস্টেক টু ইউ। ছি ছি তুর্য, এটা কিভাবে করতে পারলি? তন্নি তোকে কত হেল্প করলো, আর তুই কি না তন্নির সাথে টাইম স্পেন্ড করবি বললে তন্নিকে ভুলে গেলি? ওদের দুজনের নীরবতার কারণ তন্নি বুঝতে পারছে। তাছাড়া ওদের মুখে গিল্টি ফিলিংসটা বোঝা যাচ্ছে। না, তোমরা গিয়ে ঘুরে আসো। আর তাছাড়া তোমাদের মধ্যে গিয়ে আমি কি করব? কাবাবের হাড্ডি হবার কোনো ইচ্ছা আমার নাই। কাবাবের হাড্ডি হবি কেন? তুই গেলে ভালো লাগতো। তোমায় মিস করব। দেরি হয়ে যাচ্ছে, তোমরা যাও। তিন্নি আর শ্রাবণী বাইরে চলে গেল, কিন্তু তুর্য আর তান্না যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে আছে। কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তান্না কিছু না বলে তন্নিকে জড়িয়ে ধরে। বাবু, তুই এমন কেন? তোর কি কোনো অভিযোগ নেই? সব সময় পরিস্থিতি কন্ট্রোল করিস। আই এম সরি, এক্সট্রিমলি সরি। ইটস ওকে, তোমরা এনজয় করো। আচ্ছা, তোমরা কি একসাথে যাবে নাকি? ইয়ে মানে তন্নি? কি ইয়ে মানে করছো? আমরা আলাদা যাব। কথাটা বলে তান্না লজ্জা পেল। তান্নাকে লজ্জা পেতে দেখে তন্নি বলল, তুমি লজ্জা পাচ্ছ কেন? লজ্জা তো নারীর ভূষণ। বুঝি না বাপু, লজ্জার কি আছে? ঘুরতেই যাচ্ছে, কিন্তু এমন ভাব করছে যেন অন্য কিছু করতে যাচ্ছে। এতক্ষণ তুর্য দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। তুর্য তন্নির কাছে এগিয়ে গিয়ে ওর হাত ধরে বলল, তন্নি, তুমি কত ভালো, তুমি আমাদেরকে কত সাহায্য করেছো, কিন্তু দেখো আমি তোমাদেরকে একবারও যাওয়ার জন্য বললাম না। আই এম সরি। ইটস ওকে ব্রো, ডোন্ট বি আপসেট, এনজয় এভরি মোমেন্ট। তন্নি, তোমার মতো বোন যেন সবার হয়। মাঝে মাঝে তো আমার হিংসে হয়, কেন যে তোমার মতো আমি বোন পেলাম না। সবার হবে না, কারণ তন্নি এক পিসি। তন্নি, তুমি কি আমার বোন হবে? 500 টাকা দাও। কেন? 510 টাকা দাও। তুর্য এখন কি করবে? তুর্য তান্নার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। তান্না ওকে দিয়ে দিতে বলল।
তুর্য 510 টাকা দিয়ে দিল। আমি জানি তুমি টাকাটা নেওয়ার কারণ জানার আগ্রহী। তোমার সাথে দেখা হওয়ার পর থেকেই আমি তোমাকে ভাইয়া বলি, আর তুমি কি না আজ আমার থেকে জানতে চাইছো আমি তোমার বোন হব কি না। তাই তোমাকে এতদিন ভাইয়া বলে দেখেছি, তার জরিমানা নিলাম। তন্নি, তুমি কত ভালো, কিন্তু শ্রাবণ তোমাকে ভুল বুঝলো। একবার গিয়ে আমি তোমার ব্যাপারে শ্রাবণের সাথে কথা বলবো। তুমি কি ভাবছো? আচ্ছা, আমি টাকা নিয়েছি বলে তুমি রাগ করছো? আচ্ছা, তোমার টাকা তুমি নিয়ে যাও, আমার লাগবে না। না না, টাকাগুলো তোমার কাছে রেখে দাও। আমি কি তোমাকে তন্নার মতো বাবু বলতে পারি? না। তুর্যর মনটা খারাপ হয়ে গেল। হয়তো তন্নি তান্নার মতো কেউ ভালোবাসতে পারবে না, তাই আমি একটু বেশি ভেবে ফেলেছি। আপন আপনই হয়। যদি তুই করে বলতে পারো তবেই বাবু বলতে পারবে। সত্যি? তুর্য এক প্রকার দৌড়ে গিয়ে তন্নিকে জড়িয়ে ধরল। আনন্দে ওর চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল।